কাকতাড়ুয়া, সেলিনা হোসেন। রাত পোহালে দিনের আলো, সূর্য ডুবলে আধার, ওর কাছে দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসেব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব সমান। মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। পথ ওকে ডাকে, আয়। ও হেসে বলে, এই তো এসেছি, দেখ আমাকে। পথ ওকে দেখে, মাঠ ঘাট ওকে দেখে। ও মনের আনন্দে দুপায়ে পথের ধুলো মাখে। কিসে যে ওর আনন্দ, কিসে কান্না, কেউ বুঝতে পারে না। ও বোঝে অনেক। সবার মাথার উপর দিয়ে ওর দৃষ্টি ছুটে যায়, ও তাকিয়ে বলে, দেখ আমাকে। সবাই ওকে দেখে। ওকে দেখা কারো ফুরোয় না। ও এমনই। এই দিন যাপনে ওর কোনো কষ্ট নেই। ঘুমোবার জায়গা নেই তো কি হয়েছে? দোকানের বারান্দা আছে, গাছতলা আছে, হাটের চালা আছে, ঘাটে বাঁধা নৌকো আছে। নৌকোর ছইয়ের ভেতর দিব্যি ঘুমিয়ে থাকা যায়। আর সেসব কিছু না পেলে গেরস্ত বাড়ির কাছারির বারান্দা আছে, আছে দরজাবিহীন ঢেকি ঘর। টুক করে ঢুকে পড়ে গুটিসুটি শুয়ে থাকা যায়। গেরস্তের উঠোনে খড়ের গাদা আছে, খড় বিছিয়ে শুয়ে পড়লে কেউ দেখতে পায় না। অনেক রাতে ঘুম ভাঙলে মাথার উপরের তাড়াভরা আকাশটা দেখতে পায়। পাশ ফিরে শোয়ার সময় টের পায় নেড়ি কুকুরটা খড়ের ওমে গা ডুবিয়ে ওর পাশে শুয়ে আছে। ওকে নড়তে দেখে আলতো করে গা চেটে দেয়। ভালোই লাগে ওর। ও আবার গভীর ঘুমে তলিয়ে যায়। এমনই রাত কাটে ওর। রাত নিয়ে ওর কোনো ঝামেলা নেই। সব বেলার ভাত নেই তো কি হয়েছে? ফল পাকুড় আছে, নদীর পানি আছে, নোলক বোয়ার মুড়ি ভাজা আছে, চায়ের দোকানে কাজ করে দিলে চা বিস্কুট জোটে। ওটুকু খেয়ে রাত কাবার করে দিতে পারে। তাছাড়া কখনো সখনো গেরস্ত বাড়িতে ছোটখাটো কাজের ডাক পড়ে, তখন অড়হর ডালের সঙ্গে ভাত জোটে। নইলে কেউ নুন পান্তা দেয়। কারো বাড়িতে চালের আটা রুটির সঙ্গে একটুখানি ঝোল পাওয়া যায়। বিয়ে বাড়ি হলে ভাত মাংস পায় পেট পুড়ে। ওর দিন চলে যায়। এসব নিয়ে ওর কোনো মন খারাপ নেই। ও ভয় পায় না। ভয় ওকে কাবু করে না। আসলে ভয় কি তাও জানেই না। ও ছোটবেলায় ভূতের গল্প শোনেনি, কেউ ওকে জুজুর ভয় দেখায়নি। ও তো নিজের নিয়মে বড় হয়েছে। যে ছেলে নিজের নিয়মে বড় হয়, ভয়ের সঙ্গে তার দেখা হয় না। ভয় আড়ালেই থেকে যায়। তাই ছেলেটি চারিদিকে খোলা চোখে তাকাতে পারে। কোনো ভয়েই ওকে চোখ বুজে ফেলতে হয় না। ভীষণ সাহস ওর। কেউ যদি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস বুধা? সোনার ঘরে। সেটা কি? ও হাত উল্টে পা বাড়ায়। ওই প্রশ্নের জবাব ও কাউকে দেয় না। যার ঘর নেই তার চারদিকে তো সোনার ঘরই থাকে। এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমন বোকার মতো প্রশ্ন করে, দেখে ওর হাসি পায়। হাসতে হাসতে নিজেকে বলে, মানুষের বোকামির সীমা নেই। ও তাইরে নাইরে করতে করতে পথে হাঁটে, গান গায়, গানে বুক উজাড় করে দেয়। গান ওর ভীষণ প্রিয়। আখড়ার গান শুনে ও গান শেখে। একবার শুনলেই গাইতে পারে। ওর মনে হয় যার ভেতরে গান থাকে সে অনেক কিছু করতে পারে, সে একটা ভালো মানুষ হয়। এসব ভাবতে ভাবতে ও পথের ধারে বসে পড়ে। ওর পায়ের কাছে মরা শামুকের খোল পড়ে থাকে। ও বুড়ো আঙুলের মাথায় সেটা তুলে নিয়ে নাচাতে থাকে। নাচাতে নাচাতে ও ঘাসের উপর শুয়ে পড়ে। ওর পা উঠে থাকে আকাশের দিকে। ও হাত দিয়ে রোদ আড়াল করে, ভাবে এমন মজার খেলা বুঝি আর হয় না। ও হাতের ফাঁক দিয়ে দেখতে পায় শামুকের খোলটা ওর বুড়ো আঙুলে টুপির মতো লাগছে, লোহার টুপি। বুড়ো আঙুলটা যদি একটা মানুষ হয়, তাহলে খোলটা মানুষের মাথায় একটি অন্যরকম টুপি। মানুষটা বুঝি যুদ্ধ করার জন্য তৈরি হয়েছে। ছেলেটা এমন ভাবনায় নিজের চারপাশ ভরিয়ে তোলে। ওর দিন এভাবে চলে। কারো খেতে কামলা খাটে, কারো গরু চড়ায়, কারো মোট বয়, জেলে নৌকায় মাছ ধরে, মুদির দোকানে বসে কেনাবেচা করে, চায়ের দোকানে চা বানায়, খদ্দেরের সামনে চায়ের কাপ নিয়ে যায়, ধান খেতে নিড়ানি দেয়, আরো কত কি। ওর কাজের শেষ নেই। গায়ের লোকে বলে ও পাগল হয়নি, শক্ত হয়ে গেছে। জমে শক্ত হয়ে যাওয়া যাকে বলে। চোখের সামনে মা বাবা চার ভাই বোনকে মরে যেতে দেখলে কেউ কি নরম থাকে? নাকি থাকতে পারে? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না। চলার উপায় থাকে না। কোল যে খুবলে খায় শকুন, ও দুঃখকে হিংস্র শকুনই ভাবে। এসব ভাবলে ও মগজের ভেতরে শুনতে পায় শকুনের পাখা ঝাপটানি, শকুনের শক্ত চঞ্চুর ঠোকরানির শব্দ। ওর সামনে জেগে ওঠে একটা ভয়াবহ কুটিল রাত। কিরকম ঘুটঘুটে অন্ধকার ছিল সে রাতে। নিস্তব্ধ গ্রাম, মাঝে মাঝে ভেসে আসে কুকুরের কান্না। মনে হয় কেউ যেন
সে শব্দ দিয়ে বিনুনি গাচ্ছে। সেই শব্দের বিনুনি পেঁচিয়ে রাখে বুকের চারপাশ। হঠাৎ করে কোনো বাড়িতে কান্নার রোল উঠলে ওর মনে হয় আকাশ ফুটো হয়ে একটা কঠিন বজ্রপাত ঘটে যাচ্ছে একের পর এক। ঘরের ভেতরে ওর বাবার শরীর মুচড়াতে থাকে, মুচড়াতে মুচড়াতে স্থির হয়ে যায় চোখের মনি। ঘরে একটি মাত্র কুপি, ফুরিয়ে আসছে তেল, ঘরে কেরোসিন নেই যে কুপিতে আর একটু তেল দেওয়া যাবে, কিংবা কুপিতে তেল দিতে হবে পাশের ঘরে চাচির কাছে গিয়ে তেল চেয়ে আনতে হবে, এমন কিছু চিন্তাও করতে পারেনি। তখন তো এইসব ভাবনার সময় ছিল না। ওদের তো পায়ে এক পাশে পড়ে আছে মা, তার বুকে ছোট তিনু, তিনুর বয়স 1.5 বছর, রোগা প্যাকাটের মতো শরীর, বোঝা যাচ্ছে না যে ও বেঁচে আছে কিনা। ও তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে, ঠান্ডা হয়ে গেছে শরীর, ওর বুকটা ধক করে ওঠে। তিনু ওর কোলে উঠতে খুব ভালোবাসতো, ওকে দেখলেই দুহাত বাড়িয়ে আ আ শব্দ করতো। ও ওকে বুকে নিয়ে উঠোনে নেমে যেত, ঘুম পাড়ানি গান গাইতো, ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যেত তিনু। এখনো কি করবে? তিনুর জন্য কি একটা গান গাইবে? গান শুনে কি জেগে উঠবে তিনু? ওর কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেবে? ছেলেটির বুক খালি হয়ে যায়। দেখতে পায় ঘরের অন্য পাশে মেঝেতে গড়াচ্ছে শিলু আর তালেব, ওর ছোট দুজনে দুজনে পিঠাপিঠি। ওদের সঙ্গে তো ছেলেটির খেলাধুলো, ঘুরে বেড়ানো ছিল, কখনো ফল পাকুড় ভাগাভাগি নিয়ে ঝগড়া বেঁধে যেত, কতদিন দুজনকে দু চার ঘা লাগিয়েছে। সে কথা মনে করে বুক ফেটে যায় ওর। পরক্ষণে কিছু বুঝে ওঠার আগেই ও দেখতে পায় ছোট ভাই বোন দুটো একে অপরকে জড়িয়ে ধরেছে, তারপর শেষ। রাত পোহানোর আগে বিনুও চলে যায়, মাত্র কয়েক ঘন্টা, অথচ ওর জীবনের আকাশ পাতাল উথাল করা সময় বিনু ওর পিঠেপিঠি বোন, কত স্মৃতি ওর সঙ্গে, এত কিছু ও ভুলবে কি করে? সেই বিনু আর নেই, বিনুটার চোখ বুজে গেছে, আর কখনো ওই চোখ জোড়া খুলবে না। অপূর্ব ছিল বিনুর চোখ, যেন পুরো একটা বিল ঢুকে আছে ওর চোখে। বিনু হাসলে মনে হতো বিলের জলে ঢেউ বয়ে যাচ্ছে, ওর সামনে পুরো বাড়িটা স্তব্ধ হয়ে গেছে। এক সময় রাত পোহায়, সকাল হতেও ঠান্ডা নিষ্প্রাণ শরীরগুলো হাত দিয়ে দেখে সব জমি শক্ত হয়ে গেছে। ও বুঝে যায় জমি শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যু। ও কাঁদতে পারে না, নিজেকে আঁচড়াতে পারে না, অনুভব করতে থাকে ওর পায়ের নিচ থেকে শক্ত হয়ে যেতে শুরু করেছে। সে বোধ ক্রমশ ওপরের দিকে উঠতে থাকে, প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, উরু, কোমর, পেট, বুক, পিঠ, গলা, নাক, চোখ, কপাল এবং চুল শক্ত হয়ে গেছে। ও পাথরের চোখ মেলে মৃত্যু দেখে। সেবার কলেরায় মহামারীতে উজাড় হয়ে যায় গায়ের অর্ধেক লোক। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করে কিভাবে বেঁচে গেলাম। সেই মৃত্যু এবং অন্ধকার রাতের কথা মনে করলে ওর আর কোনো ভয় থাকে না। বুঝতে পারে না গায়ের লোকে ওকে পাগল বলে, আসলে ও তো একটা সাহসী বালক হয়েছে। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুহাত দুপাশে সোজা করে জামাটা মাথায় বেঁধে কাকতাড়ুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দেখতে পায় কানের পাশ দিয়ে উড়ে যায় বলতা, বউ করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে। ওর মনে হয় ওটা বুলতার ডাক নয়, শব্দটা ওর চাচির কণ্ঠ। চাচি ওকে সকালে মরিচ পুড়িয়ে পান্তা ভাত খেতে দিয়ে বলেছে, রোজ রোজ কেবল ভাত গেলা, ঢ্যাঙা তো কম হোসনি, কামাই করতে পারিস না বাপু? কামাই? ভাত খেতে খেতে শব্দটা নিয়ে নড়াচড়া করে, শক্ত হয়ে থাকা মগজের গায়ে শব্দটা ঠক্কর খায়। তোর মা বাপ তো মরে খালাস, এখন জ্বালা আমার, পরের ছেলে বোঝা টানতে পারে না বাপু। বোঝা? শব্দটার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো লাফায়। ও ভাবতে থাকে, শোন বুধা, তুই তো দেখতেই পাস যে তোর চাচার রোজগার নেই, তোর 8 জন চাচাতো ভাই বোন দিন চলে না, ও নীরবে ভাত খায়। পোড়া মরিচ ডলে ডলে ভাত লাল করে ফেলেছে, আশ্চর্য ঝালে ওর জিভ পুড়ছে না, কেমন অদ্ভুত স্বাদ হয়ে ভাতের লাল দলা গলা দিয়ে নামছে। শুধু ওর চোখে পানি আসতে চায়, কিন্তু সে পানিও বাধা পায়, গড়ায় না। চাচি খানিকটা ধমকের সুরে বলে, কিরে কথা বলছিস না যে? আমি কামাই করব? চাচির চোখ চাচির চোখ উজ্জ্বল হয়। সত্যি কামাই করবি? নিজের বোঝা নিজে বইবো? সত্যি? তাহলে তুই আমাকে মুক্তি দিবি? হ্যাঁ সত্যি। মুক্তি শব্দটি শুনেও হোঁচট খায়, গলায় ভাত আটকে গেলেও জোরে জোরে কাশতে থাকে। চাচি ওকে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খা বাবু, এত অল্প কেন যে তোর চোখ লাল হয়ে যায়? ছোটবেলায় তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, একদম মায়ের ন্যাওটা। এক রাতে মানুষগুলো মরে যাওয়ার পর তুই যে কেমন হয়ে গেলি, কিছু হলেই তোর চোখ লাল হয়ে যায়। সত্যি আমার চোখ লাল হয়ে যায়। হ্যাঁ রে সত্যি, একটু মিছে বলছি না। আমি ভেবেছিলাম আমার চোখটা পাথরের চোখ হয়ে গেছে, কিছু দেখতে পাই না চাচি।
না রে না, সে যে কেমন লাল আমি তোকে বোঝাতে পারবো না। তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছে করে, মনে হয় তুই আমার মুরব্বি, হয় আমার বাবা না হয় চাচা। কেন যে আমাকে লজ্জা দেন চাচি? তোকে লজ্জা দিতে চাই না রে, আমার কি সাধ্য রে। ওর চাচি কথা শেষ করতে পারে না, আঁচলে চোখ মুছে তারপর রান্নাঘরের দরজায় বসে গুনগুনিয়ে কাঁদে। চাচির কান্না ছেলেটি শুনতে পায় না, সেদিকে ওর খেয়াল নেই। চাচি কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হয়, মনে হয় নিজেই সেই বলতার মতো শব্দ করতে করতে উড়ে যাচ্ছে। বাসনের বাকি ভাতটুকু ধীরে সুস্থে শেষ করে বুঝে যায় ওর কোনো ভয় নেই। ও কতবার এমন করে নিজেকে আবিষ্কার করবে, কতবার নিজের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে ওর ভয় নেই। আজ ওর ভারী আনন্দের দিন। লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে। ও আর কখনো ওই বাড়িতে থাকার জন্য ফিরে যায়নি, গিয়েছে চাচির সঙ্গে দেখা করতে। কখনো ছোট ভাই বোন গুলোকে ফল পাকুড়ের ভাগ দিতে গিয়েছে, বারান্দায় বসে দুদণ্ড গাল গল্প করেছে। চাচি আঁচল দিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে দিয়েছে, বোনেরা পানি দিয়েছে, গুড় মুড়ি দিয়েছে। কখনো খেয়েছে কখনো খায়নি। শুধু ওর মনে হয়েছে ও গেলেই কুন্তির চোখ ছলছল করতো। ও একটি কথাও বলতো না, চুপচাপ বসে থাকতো, অপলক তাকিয়ে থাকতো। ওই বাড়িতে গেলেই ওর বুক ভার হয়ে যেত। ওর শক্ত হয়ে যাওয়া বুকের বোঝা আর বাড়াতে চাইতো না। যেদিন ও চাচির বাড়ি থেকে একবারের জন্য বেরিয়ে এলো, সেদিন ভেবেছিল সম্পর্ক ভেঙে দেওয়ার মানে কি মুক্তি, সম্পর্ক কি ভাঙা যায়? ছেলেটি উত্তর পায় না, বুঝতে পারে না সম্পর্ক কি। বাবা মরে গেলে কি চাচি পর হয়ে যায়? অথচ চাচাতো বোন ছোট্ট কুন্তি সম্পর্কের অধিকার নিয়ে ওর সামনে দাঁড়িয়েছিল। সেদিন বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কাঁদতে কাঁদতে ওর পিছে পিছে এসেছিল, বলেছিল তুমি যেও না বুধা ভাই। ও কুন্তির কথায় ফিরে তাকায়, কুন্তির কান্না ভেজা কণ্ঠস্বর শুনে ওর চোখ থেকে লাল আভা মুছে যায়। ও বুঝতে পারে ওর বুকের ভেতরটায় জখম হয়েছে, ক্ষত থেকে রক্ত পড়ছে। আশ্চর্য, সম্পর্ক কি এমন? কুন্তি না হয়ে আর কেউ হলে ও কি এমন কষ্ট পেত? কুন্তি ওর হাত ধরে বলেছিল তুমি যেও না বুধা ভাই। যাব না? হ্যাঁ যেও না। কেন? তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? কুন্তির কণ্ঠস্বর এক মুহূর্তে যেন বদলে যায়। ওর মনে হয় এই কণ্ঠস্বর ওর কাছে নতুন আবিষ্কার। ও কুন্তির মাথায় হাত বুলিয়ে বলে আজ যাই, আর একদিন আসবো। কবে আসবে? গায়ে তো থাকবো, যখন মন চাইবে তখন আসবো। এটা কি আশা হলো? এটা আশা হলো না? না একটু ভালো আশা না। ভালো আশা কি আমি তো জানি না কুন্তি। তারপর খুশি হয়ে বলে ঠিক আছে, আমি একদিন ভীষণ ভালোভাবে আসবো। কবে? খুশিতে কুন্তির দু চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল। কবে আসবে বুধা ভাই? তোর বিয়ের সময়। বিয়ে? আমার তো বিয়ে হবে না। বড় বুয়াদেরই তো বিয়ে হয়নি। আমাকে কে বিয়ে করবে? করবে করবে, দেখবি লাল টুকটুকে বর আসবে তোমার মতো। ধুত বোকা, আমার মতো হবে কেন? আমি কি একটা ছেলে হলাম? আমি তো এখন পথের ছেলে, এতিম। অনেক সুন্দর, অনেক ভালো বর পাবি তুই। কুন্তির চোখ দিয়ে ঝরঝর করে জল গড়ায়। ও কাঁদতে কাঁদতে বলে তোমার মতো কেউ ভালো নয়। বুধা বলে আমি যাই রে কুন্তি, তুই বাড়ি যা, চাচি দেখলে তোকে বকবে। আমি চাই না আমার জন্য তোকে বকা খেতে হোক। কুন্তি পথের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে। ছেলেটি পেছনে তাকায় না। ওর মনে হতে থাকে কুন্তি যেন চিৎকার করে বলছে তোমার মতো কেউ ভালো নয়। ও বুঝতে পারে না, ও যদি এতই ভালো হবে তবে চাচি কেন ওকে সইতে পারলো না? তাহলে সম্পর্কটা কি এমন যে কারো কাছে ভালো কারো কাছে খারাপ? ভাবতে ভাবতে ও মাঠের মাঝখানে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে। এটা ওর খেলা। এমন ভঙ্গিতে দাঁড়িয়ে থেকেই ও মানুষের আদর পেতে চায়। এই খেলা খেলতে খেলতেই ও বড় হতে চায়। ও দেখে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকলে একসময় ওর মাথার উপর শকুনের ছায়া নেমে আসে। ওকে দেখলে শকুনের বুঝি মনে হয় মরা মানুষ। তাল গাছের উপর থেকে সাই করে উড়ে আসে। আসলে কাকতাড়ুয়ার ভেতরে ও গায়ের বেশিরভাগ মানুষকে দেখতে পায়। ওরা এমনই কাকতাড়ুয়া, ছন্ন ছাড়া, পথে ঘাটে, হাটে বাজারে, বাড়ি নেই, পেটে ভরা ভাত নেই। শুধু গায়ের কয়েকজন মানুষ শকুনের মতো। কাকতাড়ুয়া ওদের ভয়ে ততস্থ থাকে। গায়ের লোকে ওর নাম দিয়েছে কাকতাড়ুয়া। নোলক বুয়া ডাকে ছন্ন ছাড়া। হরি কাকুর জালে প্রচুর মাছ উঠলে ওর দিকে তাকিয়ে ফোকলা গালে হেসে বলে মানিক রতন, পাকা ধান কাটার সময় জয়নাল চাচা ওকে বাবা ছাড়া কথা বলে না, বলে সোনা বাবা। হাটের দিনে ডালা ভরা বাজার নিয়ে বাড়ি ফেরার পথে হাশেম মিয়া বলে ও খোকন বাবু, আজ তুই আমার বাড়িতে ভাত খাবি। লোকটা বেশি সওদা করতে পারলে আত্মহারা হয়ে যেত। গায়ের গোবর কুড়ানি বুড়িটা ওকে গোবর রাজা বলে ডাকে। অনেকদিনও বুড়ির কে গোবর কুড়িয়ে দিয়েছে। ওর তো অনেক নাম, এতেও ভীষণ খুশি। ওর মনে হয় ভালোই তো, যার যা খুশি সে নামাই আমাকে ডাকুক।
একজনের অনেক নাম থাকলে সেসব নামের ভেতর দিয়ে অনেক রকম মানুষ হতে পারে। ও অনেক রকম মানুষ হতে চায় কেন? যেমন কুন্তির ভাবনার মতো ভালো, নলক বুয়ার ভাবনার মতো সাহসী, চাচির কথার মতো লাল চোখের মানুষ, ভরা মাছের জাল টেনে তুললে হরি কাকুর দু চোখের বিস্ময়ে লেখা হয় একটি শব্দ, শক্তিশালী, আর কি বিশ্বাসী, হ্যাঁ, পরোপকারী, হ্যাঁ, সহৃদয়, হ্যাঁ, বন্ধুত্ব সুলভ, হ্যাঁ, আর কি সবকিছু সবকিছু। ও ভাবতে ভাবতে ছুট দেয়, মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে নদী পেরিয়ে ছুটতে থাকে। ওর কল্পনায় ভেসে ওঠে তেপান্তরে মাঠ, পঙ্খিরাজ ঘোড়া, সাত সমুদ্র 13 নদী। এভাবে ওর দিন ভালোই কাটছে। চাচির প্রতি ও কৃতজ্ঞ হয়ে ওঠে। ভাবে চাচি ওকে মুক্তির কথা বলে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দিয়েছে। কি মজা, স্বাধীন মানুষ, স্বাধীন মানুষ। ও স্বাধীন মানুষ বলতে বলতে বাজারে এলে হাবু দোকানদার ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি বলছিস রে বুধা? স্বাধীনতা? স্বাধীনতা? দুর্বোকা। ছেলেটি ঘাড় বাঁকিয়ে বলে, স্বাধীনতা ভীষণ আনন্দের, স্বাধীনতা খুব দরকার, আমি তো এখন স্বাধীন মানুষ। দোকানদার নিজের কাজে মন দিতে দিতে বলে, ছেলেটার পাগলামি গেল না। একদিন ও কাকতাড়ুয়া খেলার সময় দেখতে পায় গায়ে মিলিটারি এসেছে। ও আগেই শুনেছে দেশে যুদ্ধ লেগেছে। মিলিটারি শহর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, কিন্তু মিলিটারি কেমন তেমন কোনো ধারণা ওর ছিল না। থাকবেই বা কি করে? এর আগে গায়ে তো কখনো মিলিটারি আসেনি, এসেছে পুলিশ। পুলিশ দেখে ওর ভয় লাগেনি, উল্টো পুলিশ গায়ের রবি চোরকে ধরে নিয়ে যাওয়ার সময় ওরা অনেক ছেলে মেয়ে ওদের পিছে পিছে থানা পর্যন্ত গিয়েছিল। হল্লা করে যেতে সেবার ওর বেশ মজাই লেগেছিল। কিন্তু এবার মিলিটারি আসে জিপে করে, গুলি ছুটতে ছুটতে বুটের শব্দ যেন চটচট শব্দে ফুটছিল, যেন যেখানে পা পড়ছে সেই মাটি ফেটে চৌচির হয়ে ফুটছে। ও দূরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বড় সড়কের মাঝ বরাবর মিলিটারির জিপ থেকে ওরা ঝপঝপিয়ে নামে। ও ওদের বাজারের দিকে ছুটে যেতে দেখে ও ধান গাছের আড়ালে লম্বা হয়ে শুয়ে থাকে, একটু পর পর মাথা ওঠায়, কোন দিকে গেল লোকগুলো। পরক্ষণে ভেসে আসে আর্তনাদ। একটু পর বাজারের চালাগুলো দাউ দাউ পড়তে থাকে ও আতঙ্কে ধান ক্ষেতের কাদায় মিশে যায়। অবাক কাণ্ড, বুঝতে পারে ওর মাথার মধ্য দিয়ে দ্রুত অনেক কিছু পার হয়ে যাচ্ছে। মিলিটারি চলে গেল। ও ছুটে বাজারের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ হয় আগুনে পুড়ে নয় গুলি খেয়ে মরেছে, অনেকে মারা যায়নি কিন্তু আহত হয়েছে। যারা বেঁচে আছে তারা ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করছে। ওর নিজের একটা মাটির হাঁড়ি নিয়ে সে ডোবা থেকে পানি আনে। পানি আনতে আনতে ওর রাগ বাড়তে থাকে। ও মনে মনে ফুঁসতে থাকে, প্রতিশোধ নেওয়ার কথা ওর বুকের ভেতর ধুপধাপ শব্দ তোলে। এক সময় আগুন নিভে গেলে আধা পোড়া বাজারটার দিকে তাকিয়ে ওর চোখ লাল হতে থাকে। একজন ওকে বলে, কি হয়েছে বুধা? কিছু না। আগুনের ধোঁয়ায় তোর চোখ লাল হয়ে গেছে? আমার কিছু হয়নি। আমার সঙ্গে চল, আমার বাড়িতে থাকবি। না, আমি এই বাজারে থাকবো। আধা পোড়া ঘরের ছাদের নিচে আমি ঘুমাতে পারবো। লোকটি হা করে থেকে মুখ ভেঙচিয়ে বলে, তুই মানুষ হবি না। মানুষ হব না? মানুষ হব না? মানুষ হব না বলতে বলতে ও আবার ছুটে যায়। ওর বুকের ভেতরে ভীষণ কিছু গজিয়ে উঠলেও নদীর ধারে গিয়ে দাঁড়ায়, কান পেতে নদীর কুলকুল ধ্বনি শোনে। জলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে ওর দৃষ্টি জমাট হয়ে যায়। পরদিন গায়ের অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে। ও প্রথমে নোলক বুয়ার কাছে ছুটে যায়, গিয়ে তো চক্ষু চড়ক গাছ। নোলক বুয়ার বাঁধা ছাদা শেষ। কোথায় গেল তার মুড়ি ভাজার সরঞ্জাম? খ্যাংরা কাঠির ছড়া উঠোনে গড়ায়, মাটির হাড়ি উল্টে পড়ে ভেঙে আছে, মুড়ির টিনগুলো ঘরের চালায় ঝুলছে। বেরোনোর আগে নোলক বুয়া ওকে জড়িয়ে ধরে। ছন্দ ছাড়া আমার সঙ্গে চল। কোথায়? যেদিকে দু চোখ যায়। কোথাও না কোথাও একটা আশ্রয় তো জুটবে, কিন্তু কেন যাব? নোলক বুয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মোটা সোটা শরীর নড়ে না। প্রবল বিস্ময়ে বলে, এখন কি জিজ্ঞেস করার সময়? প্রশ্ন করছিস যে? দেখলি না কত কি ঘটে গেল, ওরা তো আবার আসবে, তখন যাকে পাবে তাকে মারবে, আমরা কেউ বাঁচবো না। সবাই গেলে গায়ে কে থাকবে? শোনো ছেলের কথা,
এখন কি এত কথা বলার সময় আছে? তোর হয়েছে কি বলতো? বাপ মা ভাই বোন সব তো গেছে, এখন কি তোর নিজের যাওয়ার শখ হয়েছে? ও নোলক বুয়ার সঙ্গে কথা বলে না। নোলক বুয়া ওর কথা আর উত্তর দেয়নি। নোলক বুয়া কাজে ব্যস্ত হয়ে যায়, ও নিঃশব্দে বেরিয়ে আসে। ও তো জানে কেউ না থাকলে ও একাই থাকবে, কেন পালাবে? যে পালায় সে ভীতু, বোকা। সবার তো উচিত গায়ে থেকে লড়াই করা। লড়াই লড়াই বলতে বলতে ও হাঁটতে শুরু করে। অনেকে তখন পথে নেমেছে। ও সবার সঙ্গে কথা বলতে পারে না, কারণ তারা ওর দিকে তাকানোর সময় পায় না। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, ভয়ে আতঙ্কে ওরা পালাচ্ছে। বড় জাম গাছটার নিচে দেখা হয় হরি কাকুর সঙ্গে। বেচারা লটবহরের বোঝায় কাহিল। হরি কাকুর জন্য ওর ভীষণ মায়া হয়। কতদিন ধরে কাকিমা অসুস্থ, ঠিকমতো হাঁটতেই পারছে না। কাকিমা ওকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলে। দেখ তো মানিক রতন, এই বয়সে কেউ কি বাড়ি ঘর ছেড়ে বেরোতে পারে? কেঁদো না কাকি, পালাও। তোমাদের বাঁচতে হবে তো, তুমি তো লড়াই করতে পারবে না। শুধু শুধু ওদের হাতে মরবে কেন? তোমার বোঝা আমাকে দাও কাকু, আমি তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিবি কেন মানিক রতন? তুই আমার সঙ্গে চল। তোকে গায়ে রেখে যেতে আমার মন চায় না রে। তোমার সঙ্গে আমি কেন যাব? গায়ে থাকবে কে? তোমার ভিটে দেখবে কে? চলো, তোমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। দেরি হয়ে যাচ্ছে, বেলা বাড়লে রোদে তোমাদের কষ্ট হবে। আমি তো চাই যে তোমাদের যেন কষ্ট না হয়। হরি কাকু ওর মাথায় বোঝা দিয়ে সোজা হয়ে হাঁটে। বড় সড়কের ধারে এসে বলে, এবার তুই যা, এখন আমি পারবো। ফিরে এসে তোর সঙ্গে আবার দেখা হবে তো মানিক রতন? হবে গো হবে, ভাবছো কেন? ছেলেটি হরি কাকুর চলে যাওয়া দেখে। কত বয়স হলো কাকুর? হেঁটে যেতে পারবে তো, নাকি পথের ধারে মরে পড়ে থাকবে? তখন কে ওকে মানিক রতন ডাকবে? ওর চোখ ভিজে ওঠে। ফেরার পথে দেখা হয় রানীর সঙ্গে। ওদের পুরো পরিবার চলে যাচ্ছে। রানী ভয় জড়ানো কণ্ঠে বলে, যাচ্ছি রে কাকতাড়ুয়া। যা, ফিরে এলে দেখা হবে। ঠিকমতো যাস, ভয় পাস না। তুই কিন্তু আর কাকতাড়ুয়া খেলা খেলিস নে। মিলিটারি গুলি করতে পারে, দুষ্টুমি করিস না কাকতাড়ুয়া। তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। তুই যে কি ঘটিয়ে ফেলবি কে জানে। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই তোর পথে যা। তুই তো একটা ভিতুর ডিম, সেই জন্য পালাচ্ছিস। আমি পালাবো না, লড়াই করব। লড়াই করবি? হ্যাঁ, লড়াই লড়াই, যা যা ভাগ। রানী দু চোখে বিস্ময় ছড়িয়ে বলে, ইস, কত বাহাদুর, যেন বীর। লড়াই করবে? সেদিনের ছোড়া ঢং কত। ও আর কথা না বলে হাসতে হাসতে পা বাড়ায়। ও কোথায় যাবে? চাচা কাজ খুঁজতে শহরে গিয়েছিল, 6 মাস আগে ফেরেনি। চাচি এখন গায়ে নেই। ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে, লোকমুখে এসব খবর পায় ও। চাচি তো ওর খবর রাখে না, ওর নিজে খবর নিলে তবেই খবর পাওয়া। ওই বাড়িতে কুন্তেই ওকে নিয়ে যায় একটু ভাবে, কখনো মোয়া মুরগি খেতে দেয়, এটুকুই। অবশ্য এ নিয়ে ওর মাথা ব্যথাও নেই। আস্তে আস্তে গায়ের মানুষের দিন সহজ হয়ে আসে। মিলিটারির আক্রমণের পর 2 মাস গড়িয়ে গেছে। যারা এদিক ওদিক পালিয়ে গিয়েছিল একে দুইয়ে তারা অনেকে ফিরে এসেছে। শুনতে পায় অনেকে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া কোথায় ও জানে না, জানার দরকার নেই। নোলক বুয়ার কথা খুব মনে পড়ছে, কোথায় যে গেল কে জানে। হরি কাকুরও কোনো খবর নেই। যাদের কথাও জানতে চায় তাদের খবর নেই। যারা ওর কেউ নয় তারাই আছে গা জুড়ে। ওর চাচিও ফিরে এসেছে, কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি। ও যায়নি ওই বাড়িতে। শুধু দূর থেকে দেখেছে কুন্তি বড় হয়েছে। ওকে দেখতে এখন অন্যরকম লাগে। এর মধ্যে গায়ে আবার মিলিটারি আসে, ক্যাম্প বানায়। ক্যাম্পের পাহারায় থাকে ওদের কেউ কেউ। রাইফেল হাতে সেই ক্যাম্পের সামনে দাঁড়িয়ে ওদের দেখে। এমন মানুষও আগে কখনো দেখেনি। ওরা কোথা থেকে এসেছে? ওদের কোথায় ওদের দেশ? ওরা কি এদেশের মানুষ? ওরা যে ভাষায় কথা বলে সে ভাষাটাও বুঝতে পারে না। গায়ের মানুষ কেউই ভালো করে বুঝতে পারে না। দু একজন ভাঙা ভাঙা ভাষায় কি সব বলে, সে ভাষা শুনতে আরো বেদঘুটে লাগে ওর। ওরা এদেশের মানুষ হলে ও ওদের ভাষা বুঝতে পারবে না কেন? ও নিজের মতো করে ভাবতে পারে না, কেমন বিদঘুটে লাগে। বলতাটা কোথা থেকে উড়ে এসে ওর মাথায় বসে। বোবো শব্দ ওর কানে ঢোকে, যেন ফটফট শব্দে ফেটে যাচ্ছে বাঁশ, বাজারটা পুড়ছে। সেদিনের দৃশ্যটা ওর চোখের সামনে ফর্সা হয়ে যায়। সেদিনের পর একদিনও সেই দৃশ্যটা ওর নিজের মগজে খোলসা হতে দেখেনি। আজ ক্যাম্পের সামনে একজন সৈনিককে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মাথায় দৃশ্যটা নতুন করে ফিরে আসে। গুলি! মুখ থুবড়ে পড়ে গেল সালাম চাচা। গুলি! পড়ে গেল রবিদা। গুলি! পড়ে যায় একসঙ্গে অনেকে। ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ও। ওর শরীর কাঁপে থরথর করে। হাজার হাজার বলতা ওর কানের চারপাশে উঠতে থাকে। ও পড়ে যায়। ওর শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। ও আবার উঠে বসে। দেখে পড়ে যায় মফিজ, শফি, মতি, আজহার ভাই, মদন কাকু, শরীফ চাচা, আরো অনেকে। কারো নাম ভোলেনিও, প্রত্যেকের নাম মনে আছে। চেহারা গেঁথে আছে বুকের ভেতর। একটা কিয়ামত ঘটিয়ে মিলিটারি চলে গেল সেদিন বিকেলে গায়ের। আর সবার সঙ্গে লাশ দাফন করেছে ও।
বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনেছে, বড়ই পাতা দিয়ে পানি সিদ্ধ করেছে, জানাজা পড়েছে, শুধু এই প্রথম ও কাফনের কাপড় ছাড়া কবর হতে দেখেছে, আর অনেক মানুষের একসঙ্গে একটা কবর হতে দেখেছে। ও বারবার বলতে ইচ্ছা করেছিল যে এমন করে কবর দিও না, সবাইকে আলাদা করে কবর দাও, কিন্তু বলতে পারেনি। শুধু হাবিব ভাই কাঁদতে কাঁদতে বলেছিল এই গায়ে একটা গণকবর হবে। আমরা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম? ও নিজেও কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করেছিল গণকবর কি হাবিব ভাই? এই যে সবাইকে একসঙ্গে গাদানো, গাদানো। ভীষণ কষ্টে ও শব্দটা নিজের ভেতর টেনে নেয়, তারপর বিড়বিড়িয়ে বলে প্রতিশোধ। এমন হতে পারে এই অভিজ্ঞতার হয়েছে বলে ওর কষ্ট হচ্ছে। ওর ভেতরে বোলতাটা তীক্ষ্ণ হয়ে ওঠে। ও পলকহীন সৈনিকদের দিকে তাকিয়ে থাকে, ভাবছে, ভীষণ ভাবনায় ও গম্ভীর হয়ে যায়। ভাবে ওদের তো একদিন এই গা থেকে চলে যেতে হবে। ওরা যেভাবে এসেছিল সেভাবেই একদিন ফিরে যাবে। ওদের যেতেই হবে। তবে ওদের কি জ্যান্ত ফিরে যেতে দেওয়া উচিত? একবার কলেরা মহামারী এই গায়ে মৃত্যুর উৎপাত ঘটিয়েছিল। এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ। কলেরা সাদ্দিদের মাথায় চলে গিয়েছিল, এরা কি যাবে নাকি তাড়াতে হবে? কলেরাকে ও ছুঁতে পারেনি, কিন্তু ওই মানুষগুলোকে ও ছুঁতে পারে। ওদের হাত পা মাথা বুক পিঠ সব ছোঁয়া যায়। কলেরা যখন এসেছিল তখন ও ছোট ছিল, এখনো বড় হয়েছে। গায়ে জোর আছে, সাহস আছে, বুদ্ধি আছে, তবে ছাড়বে কেন? ও বুঝতে পারে। ওর চোখ লাল হয়ে যায়। চোখ লাল হলে ওর ভেতরে একটা কিছু করার ইচ্ছা প্রতিজ্ঞা হয়ে যায়। ও বাজারে ফিরে আসে, ভাবে কোথায় পালাবে। পালাবে না। দরকার হলে ওই পোড়া ঘরগুলোর নিচে খ্যাকশিয়ালের মতো গুটিয়ে গাটিয়ে থাকবে। ওই ছাই কয়লা সরিয়ে ঘরের নিচে জায়গা করে নেয়। ঝাড়ু জোগাড় করে পরিষ্কার করে বেশ ছিমছাম হয়। নিজের ছেঁড়া কাঁথাটা ভাঁজ করে এক জায়গায় রেখে দেয়, মাদুর বিছিয়ে নেয় মেঝেতে। বেশ লাগে এই পোড়া ঘর। ও চিত হয়ে শুয়ে দুহাত দুদিকে মেলে দেয়। ভাবে ও এখন পোড়া ঘরের কাকতাড়ুয়া। এভাবেই ও শীষ বাজায়, শীষ বাজাতে বাজাতে ওর ঘুম পায়। ও ঘুমিয়ে পড়ে, স্বপ্নে নিজের বুকের ভেতরে আনন্দের জোয়ার বয়ে যাওয়া অনুভব করে। অনেক রাতে কখনো কখনো গুলির শব্দে ঘুম ভেঙে যায় ওর। ওরা কি কাউকে মেরে ফেললো? এত রাতে কাকে? কোন মায়ের বুক শূন্য হয়ে গেল? ও বিড়বিড় করে বলে, তোমরা যারা আমাদের ঘর পোড়ালে, বাজার পোড়ালে, মানুষ মারলে, গায়ে গণকবর বানালে, লোকজনকে বাড়িঘর ছাড়ালে, তোমরা কি এমনই এমনই চলে যাবে? একটা ঘুষিও কি তোমাদের পাওনা হয়নি? আমরা কি এতই দুর্বল? কলেরা আমাকে খেতে পারেনি, আমি তোমাদের জন্য বেঁচে আছি। আমার হাত দিয়েই তোমাদের একটা কিছু পাওনা হবে। ঠিক দেখো, একটা কিছু তোমাদের আমি দেবই। ও ছাদের ফুটো দিয়ে তারাভরা আকাশের দিকে তাকায়। তবে কি বঙ্গবন্ধু এই মানুষগুলোর বিরুদ্ধে লড়ার কথা বলেছিলেন? হ্যাঁ, এরাই তারা। ও ঠিক বুঝে গেছে, কারো কাছে জিজ্ঞেস করে এ কথা আর জানতে হবে না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও কানু দয়ালের বাড়িতে বসে রেডিওতে শুনেছিল। সেই রক্ত গরম করা ভাষণ শুনে ও মধুকে বলেছিল, এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি। ইস, শখ কত! বানরের আবার চাঁদে যাওয়ার শখ। কি আমি বানর? হ্যাঁ বানর, তুই ১০০ বার বানর। মধু হি হি করে এসেছিল। সেই মধু আর নেই, আগুনে পুড়ে গেছে। ও চিনতে পারেনি কোনটা মধুর লাশ। মধুর মা বাবা গায়েই আছে, এখনো পালায়নি। মধুর বড় ভাই মিঠু লুকিয়ে লুকিয়ে থাকে। জোয়ান ছেলেদের যে ওরা ধরে নিয়ে মারছে। এত কিছু ভেবে ওর ভীষণ কান্না পায়। ২ বছর আগের সেই শীতল মৃত্যুর রাতের কথা মনে পড়ে। সেই রাতে বাবা মারা যাওয়ার পরও মা জীবিত ছিল, ওকে ডেকেছিল, বাবা বুধা, বাবা, বাবারে। ও সেই কণ্ঠ কেমন শীতল, যেন মৃত্যুপুরের হাওয়া বয়ে এসেছিল ওর কাছে। ও হুমড়ি খেয়ে পড়েছিল মায়ের উপরে। মা, মাগো, বাবা তোকে আল্লাহর ভরসায় রেখে গেলাম, বাবারে, মাগো। না, আর কোনো কথা ছিল না। আর কেউ ওকে কিছু বলেনি, টুপটুপ করে ঝরে গেছে কেবল। গাছ ঝাঁকানি দিলে যেমন বড়ই ঝরে পড়ে তেমন। ও পাগলের মতো চিৎকার করেছিল, ছুটে গিয়েছিল চাচার ঘরের দরজায়, বলতে চেয়েছিল তোমরা দেখো এই ঘরের ভেতর কি হচ্ছে, বলা হয়নি। ও মৃত্যুপুরী স্তব্ধ শীতলতায় নিঃসাড় বসেছিল। ভাবলে এখন আর বুক মোচড়ায় না, শরীরটা তো জমাট শক্ত হয়ে গেছে। হঠাৎ মনে হয় কে যেন ডাকছে, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, এই তো আমি এখানে। ও উঠে আসে। কোথাও কেউ নেই, ওর নিজের বুকের কথাই শুনতে পাচ্ছে। ফুটো ছাদ দিয়ে বাতাস ভরে যাচ্ছে ভাঙা ঘরে। ও বুক ভরে শ্বাস টেনে বসেই থাকে। কদিন ধরে ও খেয়াল করছে গায়ের কয়েকজন টাকাওয়ালা মানুষ যারা গা থেকে পালায়নি, তারা মিলিটারির সঙ্গে বেশ যোগাযোগ করছে। ওদের ক্যাম্পে গরু ছাগল হাঁস মুরগি মাছ ডিম দুধ পাঠাচ্ছে। সৈনিকগুলোর ভীষণ ফুর্তি, খায় দায় ঘোরাফেরা করে। দরকার মতো একে ওকে ধরে নিয়ে যায়, ক্যাম্পের সামনে বেঁধে রাখে, নয়তো কোথায় যে গায়েব করে দেয়, ওর আর খোঁজ পাওয়া যায় না।
ও পোড়া ঘরের নিচে বসে ছটফট করে। মিলিটারি তো বিদেশি মানুষ, ওরা এগা চেনে না, ভাষা জানে না, ওদের আপন ভাবা যায় না, কিন্তু দেশের মানুষ কেন ওদের সঙ্গে মিশেছে, কেন বিদেশিদের মতো আচরণ করছে, গায়ের মানুষদের ধরে নিয়ে যাচ্ছে ক্যাম্পে, তারপর ওদের লাশ খেতে উড়ে আসে শকুন। বিদেশি মানুষ এবং নিজেদের মানুষ সবার উপর ওর ঘৃণা বাড়তে থাকে। ভোর হলে ও পোড়া ঘর থেকে বেরিয়ে আসে, দিনের বেলা ওর নিজের বুকের কথা শুনতে পায়, রাতেই ওকে তাড়ায় বেশি। ওর ভীষণ খিদে পেয়েছে, খাবে কি? ও বাজারের মাঝ দিয়ে হাঁটতে থাকে, কেউ কেউ আবার নতুন করে দোকান ঘর তোলার চেষ্টা করছে। আলী কড়ই গাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি করতে শুরু করেছে। আলী ওকে বলেছে, ওই শত্রুদের না তাড়িয়ে আমি আর চায়ের দোকান বানাবো না, তুই যতদিন খুশি ওই পোড়া ঘরে থাকবি। ওকে দেখেই আলী ডাক দেয়, বুধা, এদিকে আয়। খিদে পেয়েছে আলী ভাই? নে চা বিস্কুট খা। এতে হবে না? খুব হবে, আমি কি কোনোদিন দুটো বিস্কুট একসঙ্গে খাই? আলী হাসতে হাসতে বলে, আমি তো জানি তুই কি খাস। রোদ খেলে তোর পেট ভরে, জোছনা খেলে তোর মন ভরে, বৃষ্টির পানি খেলে তোর বুক ভরে, বাতাস খেলে তোর মগজ ভরে, তুই আর কি খাস রে বুধা? ও প্রবল হাসিতে ভেঙে পড়ে। ততক্ষণ ওর বিস্কুট খাওয়া শেষ হয়েছে। ও চায়ের কাপে চুমুক দেয়। আলী দেখতে পায় তৃপ্তিতে ওর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। একে দুয়ে মানুষ এসে বসে, বড় গলায় কথা বলে না, চুপচাপ থাকে, দীর্ঘশ্বাস ফেলে, চোখ ভিজে ওঠে, কারো কারো চোখে আগুনের ফুলকি ছোটে, কেমন করে যে তাকায় তা বোঝা যায় না। ছেলেটির মনে হয় এ গায়ের কারো এমন দৃষ্টিও কোনোদিন দেখেনি। মানুষগুলো বদলে যাচ্ছে। একদিন সবাই মিলে অবাক হয়ে শোনে গায়ে শান্তি কমিটি হয়েছে, আহাদ মুন্সি চেয়ারম্যান। ছেলেটি বুঝে যায় গায়ের মানুষ দুভাগ হয়ে গেছে। একদল আলী চায়ের দোকানে এসে বসে, নিজেদের মধ্যে কিছু কথা বলতে চায়, অন্য দল আহাদ মুন্সির দলে। মিলিটারির ক্যাম্পের পাশে ঘোরাফেরা করে। আকস্মিকভাবে ও চেঁচিয়ে ওঠে, যুদ্ধ, যুদ্ধ। মানুষ যখন দুভাগ হয়ে যায় তখন তার মধ্যে কি যুদ্ধ নামের নদী বইতে থাকে? এখন থেকে ওর নাম যুদ্ধ। ওর নিজের ভেতরে জোশ অনুভব করে। একসঙ্গে এক ছুটে বড় সড়কের ধারে আসে, আর এক ছুটে নদীর ধারে যাওয়ার সময় মুখোমুখি হয় আহাদ মুন্সির। ও বিনীত ভঙ্গিতে হাত উঠিয়ে বলে, সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। আহাদ মুন্সি বিগলিত হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটির সরল চেহারা দেখে তার মায়া হয়। হাসি মুখে জিজ্ঞেস করে, তোর নামটা যেন কি রে? মনে করতে পারছি না। আমার নাম যুদ্ধ। যুদ্ধ? আহাদ মুন্সির চোখ কপালে ওঠে। বলিস কি, তুই কি পাগল নাকি? পাশে দাঁড়ানো লোকটি ঝটপট বলে, হ্যাঁ হুজুর, একদম পাগল। আরেকজন বলে, চলেন চেয়ারম্যান সাহেব, ও তো একটা পাগল পোলা। ওই যে কলেরায় ওর মা বাবা সব মরেছে না, একটাতে সব শেষ, তারপর থেকে ওর মাথা ঠিক নাই। আহারে, আসিস আমার বাড়িতে, গরু চড়ানোর কাজ দেবো, পেটে ভাতে থাকবি। কিন্তু একটা কথা চেয়ারম্যান সাহেব। কি, কিছু বলবি? টাকা দিতে পারবো না বাপু, আমার পকেটে এখন টাকা নাই। আমি আপনার কাছে টাকা চাই না, আমি যার তার কাছে হাত পাতি না। কি বললি? বললাম আপনি তো শান্তি কমিটির চেয়ারম্যান, কিন্তু সারা দেশে যে অশান্তি, শান্তি কই? চুপ বেয়াদ্দব। নাম রাখলেন বেয়াদ্দব। ভালো, কেউ আমার নতুন নাম রাখলে আমি খুব খুশি হই। বেয়াদ্দপ বেয়াদ্দপ বলতে বলতে ও পথে নামে, তারপর হা হা করে হাসতে থাকে। ওর হাসির তোর আহাদ মুন্সির দোকান ভরে বাজে। লোকটি ভুরু কুচকে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যাওয়ার কথা ভুলে যায়। চেয়ারম্যান সাহেব চলেন। যাবো? আহাদ মুন্সি অন্যমনস্ক কণ্ঠে বলে। হ্যাঁ যাবেন তো, একটা বানরের কথায় আপনি এত কি ভাবছেন? ভাবছি না তো। তাহলে চল যাই। আহাদ মুন্সি হাঁটতে থাকে, কিন্তু বাকি পথটা সে আর কারো সঙ্গে কথা বলে না। বিকেলে চায়ের দোকানে বসে থাকার সময় ছেলেটির মনে হয় আলী আর মিঠুকে একদম একরকম লাগছে। দুজনের চেহারায় অদ্ভুত ছায়া খেলছে। ও মনে মনে বলে, আশ্চর্য, আমি যে কথা ভাবছি ওরা ঠিক সে কথাই ভাবছে। কেমন করে এমন ভেতরে ভেতরে এক হয় মানুষ? এক হওয়ার এখনোই তো সময়। এক হতে না পারলে এই বিদেশি সৈনিকগুলো ওদের মেরে ভূত বানিয়ে দেবে। গ্রামটা হয়ে যাবে একটা শ্মশান, যেখানে মানুষ থাকবে না, থাকবে মানুষের প্রেত। ভাবতে ভাবতে ও হি হি করে হাসে। হাসতে ওর মজাই লাগে। মিঠু বলে, হাসছিস কেন বুধা? ভূত। আলী ও মিঠু একসঙ্গে বলে, ভূত কি রে? আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে। না, ভুল বললাম, ভূত না, গ্রামটা ভরে যাবে মানুষের প্রেতে। ওরা সংখ্যায় বেশি হবে না, কিন্তু ওদের বড় বড় পা, হাত, মাথা দিয়ে ওরা গ্রামটা ভরে ফেলবে। কি বলছিস বুধা? হি হি করে ও হাসতে হাসেও হাসতেই থাকে। আলী বলে, আবার হাসছিস কেন? আপনাদের দুজনকে একরকম দেখাচ্ছে। আপনারা কি দুজন না একজন? তুই তো বেশ ধীরে ছেলে রে। আলী ও মিঠু এবার হাসতে থাকে। আপনারা হাসেন কেন? আমরা তোকে বুঝতে পারছি রে। কেমন? তোকে ধরলে আমরা এখানে তিনজন, কিন্তু আমরা তিনজন নই, একজন, ঠিক না? হ্যাঁ ঠিক।
ছেলেটি গম্ভীর হয়ে বলে। মিঠু জিজ্ঞেস করে, তিনজন একজন হলে কি হয় জানিস তো? জানি, শক্তি বাড়ে, বড় শক্তি হয়। এক হলে লড়াইয়ে শত্রুরা হারে। সাবাস, তোকে দিয়েই হবে। ফেরার সময় ছেলেটি আলীর কাছ থেকে এক শিশি কেরোসিন চেয়ে নিয়ে আসে, বলে, আমি গায়ে খেটে তোমার তেলের দাম শোধ দেবো আলী ভাই। ওইটুকু তেলের দাম শোধ দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে না। আমরা জানি তুই ভালো একটা কিছু করার জন্য তেল নিয়েছিস। মিঠুকে সমর্থন করলো আলী। দুজনে গভীর চোখে ওর দিকে তাকিয়ে থাকে। ও হেসে মাথা নেড়ে পথে নামে। পোড়া ঘরে ফিরে বুধা বাঁশের লাঠির মাথায় শুকনো পাট জড়িয়ে মশাল বানায়, 4টা মশাল। গভীর রাতে পথে নামে ও। গাছগাছালি ঝোপঝাড়ের আড়ালে চুপি চুপি আহাদ মুন্সির বাড়ির দিকে এগোয়। গোয়াল ঘরের পেছনে কচুর ঝোপ আর কলা গাছের পেছনে বসে শিশির কেরোসিন ঢেলে 4টা মশাল ভিজিয়ে নেয়। তারপর দেশলাই ঠুকে আগুন জ্বালিয়ে বড় মশালটা ছুঁড়ে মারে 8 চালা ঘরের উপর। একটা কাছারি ঘরের উপর, আর একটা রান্নাঘরে, অন্যটা গোয়ালে। দাউ দাউ জ্বলে ওঠে ছনের চালা, মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। ঘুমন্ত মানুষগুলো জীবন নিয়ে বেরিয়ে আসতে ব্যস্ত। ঘর বাঁচানোর খেয়াল কারো নেই। অল্পক্ষণের মধ্যে বসত বাড়ি পুড়ে সাপ। মশাল ছুড়েও আর অপেক্ষা করেনি। সবাই যখন ছোটাছুটি কান্নাকাটিতে ব্যস্ত, তখন ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পালাতে থাকে। অল্পক্ষণে ফিরে আসে পোড়া ঘরে। একটু পর পায়ের শব্দ শুনে ফিসফিসিয়ে বলে, কে ওখানে? জয় বাংলা। ও বুঝে যায় আলীর কণ্ঠ। আবার ধ্বনি হয়, জয় বাংলা। এটা মিঠুর কণ্ঠ। জয় বাংলা বলে ও নিজেও বেরিয়ে আসে। ওরা দুজন জড়িয়ে ধরে ওকে। আলী বড় একটা বোতল কেরোসিন ওর দিকে এগিয়ে নিয়ে বলে, এই বোতলটা রাখ, দরকার মতো কাজে লাগাবি। এখন থেকে তোর নতুন নাম জয় বাংলা। তুই আমাদের শক্তি, আমাদের জয় বাংলা। জয় বাংলা বলে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। ছেলেটি হি হি করে হাসে। ওর বুকের ভেতরে প্রাণের জোয়াল উথাল পাতাল বয়ে যায়। হাসছিস যে? খুশিতে? ও মাগো, এমন খুশি আমার জীবনে আর আসেনি। বাবা মা ভাই বোন মরে যাওয়ার পরে আমি তো জানতামই না যে খুশি কি। জয় বাংলা, খুশি যা হয়েছিস তা ঠিক আছে, তবে ভুলে যাস না যে এখন কাজের সময়। হ্যাঁ হ্যাঁ জানি, সামনে আমাদের অনেক কাজ, কঠিন কাজ, বড় কাজ। ও আবার হি হি করে হাসে। ও হাসিতে তারার ফুল ফোটে। আলী আর মিঠু মুগ্ধ হয়ে ওকে দেখে। আমরা চলে যাচ্ছি জয় বাংলা। আহাদ মুন্সি আমাদের ছাড়বে না, ঠিকই সন্দেহ করবে। আজ রাতেই পালাবো, তুই সাবধানে থাকিস। তুই তো ছোট, তোকে এখনোই সন্দেহ করবে না। মিঠু ওকে জড়িয়ে ধরে। আলী বলে, আমরা মুক্তি বাহিনীতে যোগ দিতে যাচ্ছি। ওই মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। সময় মতো আসবো জয় বাংলা, তুই ভয় পাস না। আমি তোমাদের জন্য তৈরি হয়ে থাকবো। যখন ওই আসবে দেখবে আমি রেডি। সাবাস, তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে। তোকে দেখে আমাদের সাহস বেড়ে গেছে, এখন আমাদের মরতেও ভয় নেই। দুজনে অন্ধকারে মিলিয়ে যায়। ওর মনে হয় অন্ধকার ওদের বুকে টেনে নিল, আড়াল করে দিল সৈনিকগুলো চোখের সামনে থেকে। ওরা চলে গেলে সেই রাতে ও আর ঘুমোতে পারে না। কড়াই গাছের নিচে বাঁশের মাচাটার উপর চিৎপাত হয়ে শুয়ে থাকে। আকাশের হাজার নক্ষত্র দেখে। আজ ওরা ওর নাম রেখেছে জয় বাংলা। এক তীব্র আনন্দ ওকে কেমন এমন করে ভরিয়ে রাখে যে ও ভুলে যায় দুঃখ বেদনার কথা, ও ঘুমিয়ে পড়ে। ভোরবেলা আহাদ মুন্সির বড় ছেলে ওকে কান ধরে টেনে তোলে। ও ঘুম জড়ানো চোখে মতিউরের দিকে তাকায়। এই শুয়োরের বাচ্চা, ওঠ। শুয়োরের বাচ্চা? ও ঠিক মতো চোখ খোলে। আলী কোথায়? জানি না। তুই জানিস? বল। কেমন করে জানবো? আলী আমার কে? ও কি আমার মায়ের পেটের ভাই? ইস, ঢং দেখানো হচ্ছে, একটা পিচ্চি শয়তান। আমাদের বাড়িতে আগুন দিয়েছে কে? আগুন? আগুন কি জিনিস? আগুন কি জানিস না? মতিউর রেগেমেগে ওকে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠানোর সঙ্গে সঙ্গে দু পা পিছিয়ে গিয়ে আগুন আগুন বলে চিৎকার করতে করতে নদীর ঢালু বেয়ে নেমে যায়। অনেকখানি নেমে গিয়ে থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকায়। দেখে মতিউর একইভাবে দাঁড়িয়ে আছে। ওর আচরণের হদিশ করে উঠতে পারে না। ছেলেটি ওর দিকে তাকিয়ে জিভ বের করে ভেংচি কাটে। তারপর কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে থাকে। মতিউর নদীর পাড়ে দাঁড়িয়ে ওকে গালাগাল করে। তোর সামনে খারাপ দিন আছে বুধা, তোকে পেলে আমি চিবিয়ে খাবো, বান্দর একটা, মনে রাখিস। মতিউরের হম্বিতম্বিতে লোক জড়ো হয়। একজন বলে, ওকে মাফ করে দেন, ওর কি মাথা ঠিক আছে? বাপ মা মরা। আরে রাখেন বাপ মা মরা, বাপ মা যেন আর কারো মরে না। মতিউর প্রচন্ড রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। বুধা নির্বিকার দাঁড়িয়ে থাকে। ওর ঘাড় কাত করা, মাথার উপর শুকনো পাতা ঝরে পড়ে। কেউ জানে না ও কখন ওর কাকতাড়ুয়া ভঙ্গি থেকে সরে আসবে। পরদিন গায়ের রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগে। পুড়ে যায় সবগুলো ঘর। শুধু মানুষের জীবন বাঁচে আর গরু ছাগলগুলো বাঁচানো যায়। কোথা থেকে কিভাবে আগুন লাগলো হদিশ করতে পারলো না বাড়ির লোকজন। রাজাকার কমান্ডার কাজের
মেয়েটিকে আচ্ছা করে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল। তার ধারণা কাজের মেয়েটি রান্না করার পরে নিশ্চয়ই পাটখড়িগুলো চুলোর পাশে রেখে দিয়েছিল, সেখান থেকে আগুন লেগেছে। বাড়ির বাইরের জাম গাছের নিচে বসে মেয়েটি অনেকক্ষণ কাঁদলো। বুধা মেয়েটিকে দুটো জিলিপি দিয়ে বলল, খা। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি পাটখড়ি চুলার পাশে রাখিনি বুধা, আমি জানি না কিভাবে আগুন লাগলো। বুধা ওর পাশে বসে, তারপর কোমরে গুজে রাখা মলমের ছোট্ট কৌটোটা ওর হাতে দিয়ে বলে, যেখানে যেখানে কেটেছে সেখানে লাগিয়ে দে। মলম? হ্যাঁ, তোর জন্য এনেছি। রাজাকার কমান্ডার যখন তোকে মারছিল তখনই বুঝেছিলাম যে এই মলমটা তোর লাগবে। লাগিয়ে দিয়ে জ্বালাপোড়া কমবে। আহারে, যুদ্ধের জন্য আমাদের কত কিছু সইতে হয়। যুদ্ধ? মেয়েটি অবাক হয়ে ওর দিকে তাকায়। যুদ্ধ কোথায়? আগুন লাগা কি যুদ্ধ? ধর একরকম তাই। আমি এমনই বললাম। তোর নাম কি রে? ফুলকলি। চল আমার সঙ্গে। কোথায়? আতা ফুপুর বাড়িতে। ওখানে গিয়ে একটু ঘুমিয়ে থাকবি। এখন গেলে ওরা আমাকে মারবে। মারবে না, এরা এখন ঘর দুয়ার নিয়ে ব্যস্ত। এদের মেজাজ ঠান্ডা হোক, তারপরে আসবি। তোর তো কেউ নেই, কোথায় বা যাবি? আয়। বুধা ফুলকলির হাত ধরে টানে, দুজনে সবার চোখ এড়িয়ে পথে নামে। যেতে যেতে ছেলেটি বলে, তোর কি খুব কষ্ট হচ্ছে ফুলকলি? মলম লাগানোর পর জ্বালা কমেছে। যুদ্ধের সময় কত জ্বালা যে সইতে হয়। তুই বারবার যুদ্ধের কথা বলছিস কেন? তুই কি যুদ্ধ করছিস? হ্যাঁ। কার সঙ্গে? শত্রুর সঙ্গে। শত্রু? তাহলে তুই কি আগুন? আগুন আগুন, আমাদের চারিদিকে আগুন, আয় দৌড়াই। বুধা ফুলকলির হাত ধরে হ্যাচকা টান দেয়। মেয়েটি হোঁচট খেতে খেতে সামলে নেয়। একসময় দম নেওয়ার জন্য দাঁড়িয়ে বলে, আমি সব বুঝতে পেরেছি বুধা, আমি তোর শত্রু নই। আমি তো জানিস তুই তুই আমার শত্রু নস। আমরা দুজনে এক। ওই বাড়িতে কিছু ঘটলে আমি তোকে জানিয়ে দেব। ফুলকলি, এখন থেকে তোকে আমি জয় বাংলা ডাকবো। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা জয় বাংলা বলতে বলতে ফুলকলি আবার ছুট দেয়। এবার ওদের দম ফুরোয় না। ওরা এক দৌড়ে আতা ফুপুর বাড়িতে এসে ওঠে। ফুলকলি ফিসফিসিয়ে বলে, এখন থেকে তোকে আমি যুদ্ধ ডাকবো বুধা। ডাকিস, তবে একা পেলে সবার সামনে ডাকিস না। আচ্ছা। ফুলকলি ওর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। বুধা চেঁচিয়ে ডাকে, ফুপু ফুপু, আমি এসেছি। খুব ভালো করেছিস। ওমা ফুলকলি যে, তোদের বাড়িতে আগুন লেগেছে না? মালিক ওকে খুব মেরেছে ফুপু। তোমার হাঁড়িতে পান্তা আছে ফুপু? আমাদের খেতে দাও। সেদিন ভোরবেলা আতা ফুপুর রান্নাঘরে বসে পেট ভরে পান্তা ভাত খায় ও। কি আনন্দ! অনেকদিন পরে আতা ফুপুর উঠোনে ও কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকে। বলতাটা কানের পাশ দিয়ে উড়ে গেলে মনে হয় বলতার ডাকের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। শব্দটা অন্যরকম, আগে শোনেনি। এটা কি যুদ্ধের শব্দ? রাইফেলের শব্দ চিনে গেছে। মেশিন গান কেমন তাও জানে। এসব মিলিয়ে যে শব্দ হয় সেটাই বুঝি যুদ্ধের শব্দ। কাছ থেকে এই শব্দটিও শোনা হয়নি। ঠিক সে সময় রাজাকার কুদ্দুস ওর সামনে এসে দাঁড়ায়। তোর মনে খুব আনন্দ? কাকতাড়ুয়া সেজেছিস কেন? ও হি হি করে হাসে। হাসির তোড়ে ও কাকতাড়ুয়া ভঙ্গি আর ঠিক থাকে না, ওর শরীরে ঝাঁকুনি ওঠে। হাসছিস কেন? তোর হয়েছে কি? কমান্ডারের বাড়ি পুড়েছে, তাতে গায়ের মানুষ সবাই দুঃখ করছে, আর তুই হাসছিস? ঢং করে আবার কাকতাড়ুয়া সাজা হয়েছে। হাসবো না কেন? কাকতাড়ুয়া কেউ তো মানুষের মতো লাগে যে। বানর একটা। ঠিকই তোমার মতো। আমি তোমার মতো হয়েছি, কি আনন্দ! ধেই ধেই। নৌকা চালাও হেইয়ো। কুদ্দুস কোষে থাপ্পড় মারার জন্য হাত তোলার আগেই ও লাফ দিয়ে সরে যায়। হাতের কাছে পেলে তুলে একটা আছাড় মারবো শয়তান। মিঠু কোথায় বল? নদীর তলে খুঁজে দেখ। আমাকে জিজ্ঞেস করো কেন? আমি কি ওদের গার্জিয়ান? শুয়োরের বাচ্চা। মেশিন গান বল। আমার নাম মেশিন গান। হারামজাদা। কুদ্দুস ওকে তাড়া করে, ও লাফ দিয়ে ছোটে। কচুরি পানা ভরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে এক ডুবে ওপারে গিয়ে ওঠে। মাথার সঙ্গে লেগে থাকে কচুরি পানা, ওকে অন্যরকম দেখায়। ওর মাথা থেকে কচুরি পানা সরায় না, ভাবে ফুলকলি সামনে থাকলে হেসে গড়িয়ে পড়তো, বলতো, তুই একটা ভাল্লুক। থলথলে চর্বি ভরা শরীর। ফুলকলির অনেক দুঃখ। দেশটা স্বাধীন হলে ফুলকলির আর দুঃখ থাকবে না। ওর ভেতরে দেশ স্বাধীন করার জোশ জেগে ওঠে। পরদিন অনেক রাতে একজন মুক্তিযোদ্ধা আসে ওর কাছে। চুপি চুপি ডাকে, জয় বাংলা। ওর সাড়া নেই, ঘুমে নিঃসাড়। ঘুমের ভেতরে স্বাধীনতার স্বপ্ন ওকে এক আশ্চর্য দেশে নিয়ে যায়। সেখানেও ও আর ফুলকলি হাত ধরাধরি করে হাঁটছে। চারিদিকে ফুল পাখিতে ভরা, হাজার প্রজাপতি উড়ে বেড়ায়। ও ধরার জন্য চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। অন্যদিকে ফুলকলি শত শত প্রজাপতি ধরে ওর কোচর ভর্তি করে ফেলে। ফুলকলি উজ্জ্বল মুখে ঘুরে বেড়ায়। তারপর এক সময় ওর কাছে এসে বলে, বুধা, এসব প্রজাপতি তোর জন্য।
তুই যে আমার জন্য একটা যুদ্ধ জিতেছিস। ও চেঁচিয়ে বলে, আমি জিতেছি? হ্যাঁ রে জিতেছি, দেখ চারদিকে কেমন বাজি ফুটছে, দেখ তোর মাথায় আমি প্রজাপতি ছড়িয়ে দিচ্ছি। ও দেখতে পায় ওর পুরো শরীরে প্রজাপতি জামার মতো সেটে আছে। ওর ভীষণ খুশি হয়ে একটা প্রজাপতি ধরে আকাশে ওড়াতে থাকে, ফুলকলি হাততালি দেয়। তখন ওর ঘুম ভেঙে যায়, কে যেন ওকে ডাকছে, বঙ্গবন্ধু, এই মেশিন গান। ও ধড়মড়িয়ে উঠে বসে। আশ্চর্য, ঘরে এত আলো কেন, রাত না দিন? এই যুদ্ধ, উঠে আয়। কিরে, তোর ঘুম কি ভাঙেনি? আমার ডাক কি তোর কানে পৌঁছচ্ছে না? আশ্চর্য, কার কণ্ঠ? বলতাটা কি কানের পাশ দিয়ে উড়ে গেল? ওর চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি তো তোমাদের জন্য বসে আছি, এতদিন আসোনি কেন? আমার কাছে পৌঁছতে তোমাদের এত সময় লেগেছে কেন? চুপ করে আছিস কেন কাকতারুয়া? ও হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে, ওকে দু হাতে বুকে জড়িয়ে ধরে। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন তো ছবি আঁকে, আর্ট কলেজে পড়ে, তাহলে শাহাবুদ্দিনও যুদ্ধ করছে? ওহ, যুদ্ধ যুদ্ধ। বুধা শাহাবুদ্দিনকে স্যালুট করে। শাহাবুদ্দিন ভুরু কুচকে বলে, কিরে, স্যালুট করলি কেন? আপনি তো মুক্তি বাহিনীর কমান্ডার, স্যালুট করব না? কি যে বলেন! ঠিক আছে ঠিক আছে, তুই একটা বাহাদুর ছেলে আমি শুনেছি। ছেলেটি হাসতে থাকে, তারপর শাহাবুদ্দিনের হাত ধরে মাচানের ওপর এসে বসে। আলী আর মিঠুর কাছে তোর কথা শুনেছি, তুই তো এই গায়ে একাই যুদ্ধ করছিস। যুদ্ধ? আমি? হ্যাঁ রে, ওই যে বাড়িগুলো পুড়িয়েছিস, এটাও যুদ্ধ। এবার বড় যুদ্ধ করতে হবে। সেটা কি? মিলিটারির ক্যাম্পটা উড়িয়ে দেবো আমরা, তুই থাকবি আমাদের সঙ্গে। রেকি করার কাজটা তোকে করতে হবে। আর এমন কি কঠিন কাজ? খুব পারবো। জানি তো তুই পারবি। শোন, কয়টা সেপাই পাহারা দেয়, কয়জন তাঁবুর ভেতর থাকে, মেশিন গানটা কোথায় ফিট করে রেখেছে, সব খবর নিয়ে আসবি। আমি আবার দুদিন পরে আসবো। যা, ঘুমিয়ে পড়। কিভাবে ফিরবেন? নৌকায় নদী পেরিয়ে চলে যাব, ভয় পাস না। ছেলেটি আবার নিজের খড়ের বিছানায় ফিরে আসে, গুটিসুটি শুয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর আগে ওর মনে হয়, ভয় কি সে তো কবেই ভুলে গেছে, নতুন করে আর ভয়ের কি আছে ওর জীবনে? এখন তোর জীবনের চারিদিকে তাক দুমাদুম ঢোল বাজছে। এই বাজনার নিচে ওর ভয় চাপা পড়ে গেছে। ওকে আর ভয়ের ভূত ধরতে পারবে না, বরং ও এখন ওর শৈশবের আনন্দের দিনগুলো খুঁজে পায়, যখন বাবা মা বেঁচে ছিল। সে সব দিন, কতদিন বাবার সঙ্গে হাটে গিয়েছে, ইলিশ মাছ কিনেছে, মা রান্না করেছে, ইলিশের গন্ধে ওর ভাই বোনেরা বসে থাকতো চুলোর পাশে। শীতকালে মা ভাপা পিঠে বানাতো, কি আনন্দের দিন ছিল সেসব দিন। স্বাধীনতার স্বপ্নেও আবার সে সব দিনের আনন্দ ফিরে পেয়েছে। এখন ওর আর কোনো ভাবনা নেই, মরণেও ভয় নেই। পরদিন ও এক গাদা পেয়ারা নিয়ে মিলিটারি ক্যাম্পে যায়। গায়ের স্কুল ঘরটি দখল করে ওরা ক্যাম্প বানিয়েছিল। সামনের মাঠে বেশ কতগুলো তাঁবু টাঙানো। ও এত দূর থেকে তাঁবু দেখতে পায় না, কিন্তু দৃশ্যটা ওর মাথায় আছে, সেটা পরিষ্কার। দুপাশের ধান ক্ষেতের ভেতর দিয়ে সোজা চলে যাওয়া লম্বা পথটা পেরিয়ে ডান দিকে এগোলে স্কুল ঘর। মা বাবা মরে যাওয়ার পর থেকে ওর স্কুল বন্ধ। এর মধ্যে 2 বছর পেরিয়েছে, স্কুলের স্মৃতিও মনে করতে চায় না। ওটা বুকের ভেতর বন্ধ করে রেখেছে। চমৎকার নকশা করা রঙিন একটা বাক্স আছে বুকের ভেতর। গত 2 বছরে সে বাক্স খোলার ইচ্ছে ওর হয়নি। এখন ওই স্কুলের দিকে যত এগোচ্ছে, ততই মাথার ভেতর বলতার শব্দ তীব্র হয়ে উঠছে। 2 বছরে কত হাজার বার স্কুলের আশপাশে ঘুরছে, স্কুলের মাঠে ফুটবল খেলেছে, রাতে স্কুলের বারান্দায় ঘুমিয়েছে, আর দোকান ভরে শুনেছে ঘন্টার ঢং ঢং শব্দ। আশ্চর্য, মাথার ভেতর প্রবল শ্রাবণ মাস, রাতভর বৃষ্টি। ও ডান হাতের উপর মাথা রেখে স্কুলের খেলার মাঠের দিকে তাকিয়ে শুয়ে আছে। কঠিন রাত, শেষ হবে না বুঝি। সেদিন ওর কেয়ামতের দিনের কথা মনে পড়েছে। মৌলভী সাহেব বলেছেন, কেয়ামতের দিন মাথার এক হাত ওপরে সূর্য নেমে আসবে। এমন বৃষ্টি মুখর শ্রাবণের রাতে ওর কেয়ামতের দিনের সূর্যের কথা মনে পড়ছে কেন? সূর্য কি শব্দ করে? বৃষ্টির শব্দ নয়, চারিদিকে তুমুল ঘন্টা ধ্বনি, ঢং ঢং ঢং। কবেই তো স্কুলের দিনগুলো শেষ হয়ে গেছে, তুমুল ঘন্টা ধ্বনি কেন ওকে টানে? শ্রাবণ মাসের প্রবল বৃষ্টি ও দু চোখ বেয়ে গড়াতে থাকে, ও মোছে না। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম স্কুলের দিকে যাচ্ছে। মাথার উপর খাখা দুপুর, চড়ার রোদ। ও জানে এই যুদ্ধের সময় আবার শ্রাবণ মাস এসেছে। বৃষ্টি নেই, চড়া রোদে ওর শরীর ঘামতে থাকে। জামার পকেটে পেয়ারা, কোমরে গোজা পেয়ারা ডাসা। ও ও ভাবে, একটা পেয়ারা কি খাবে? ভাবতে ভাবতে অনেকটা পথ চলে আসে। পেয়ারাগুলো তো হাতে বন্দুক নিয়ে লোহার টুপি মাথায় দাঁড়িয়ে থাকা লোকগুলোর জন্য নিয়েছে। ওদের সঙ্গে পেয়ারা খাওয়ার আড্ডা জমিয়ে তুলবে বলেই না এত ডাসা পেয়ারা সংগ্রহ করা। নদীর ধারে গাছগুলোর পেয়ারা খেয়েই তো ওর রাত কেটে যায়।
ও বেশ গান গাইতে গাইতে এগোতে থাকে, এগোতে এগোতে চঞ্চল হয়ে ওঠে। আশ্চর্য, এত কাছ থেকে সৈনিকগুলোকে ওর দেখা হয়নি। ওদের চোখে চোখ পড়লে ওর দৃষ্টি কেঁপে ওঠে না। ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি, ভয় পাওয়ার কিছু নেই। যে দৃষ্টিতে ভাষা থাকে না, সেরকম দৃষ্টিহীন মানুষকে ওর মানুষই মনে হয় না। ক্যাম্পে পৌঁছে ও প্রথম নিজে একটা পেয়ারায় কামড় দেয়, আর একটা পেয়ারা এগিয়ে দেয় প্রথম সৈনিকটার দিকে, ইশারায় বলে, খাবে? লোকটি দাঁত কেলিয়ে হেসে পেয়ারাটা ছো মেরে নিয়ে নেয় ওর হাত থেকে, কামড় দিয়ে বলে, বহুত আচ্ছা, বহুত মিঠা। আর হ্যাঁ, ছেলেটি সবগুলো পেয়ারা বের করে মাটিতে ফেলে দেয়। আশপাশ থেকে আরো দু চারজন সেপাই এগিয়ে আসে, দুজন পেয়ারাগুলোর উপর হুমড়ে খেয়ে পড়ে, ভালোগুলো বাঁচতে থাকে। তিন চারটে তুলে নিয়ে একজন জিজ্ঞেস করে, তুমকো নাম কেয়া? ও বিগলিত হেসে উত্তর দেয়, কাকতাড়ুয়া। কেয়া বাত, কাক। বাকিটুকু আর উচ্চারণ করতে পারে না, হেসে গড়িয়ে পড়ে সবাই। একজন ওর পিঠ চাপড়ে দেয়। ও ওদের পাশে পা ছড়িয়ে বসে চারিদিকে দেখতে থাকে। ক্যাম্পের প্রতিটি জায়গা ও ক্ষিপ্র দৃষ্টিতে পরিমাপ করে। লোকগুলো বেশ মনোযোগ দিয়ে পেয়ারা খাচ্ছে। রোদে গরমে ওদের গাল বেয়ে ঘাম গড়াচ্ছে। ওর হাসি পায়, হা হা করে হাসতে থাকে। ঠিক সেই মুহূর্তে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি ওর সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, এই বেয়াদব, হাসছিস কেন? লোহার টুপি কি মানুষের মগজ খায়? কি বললি? আহাদ মুন্সি ভুরু কুঁচকে তাকায়। ও আবার একই কথা বলে। আহাদ মুন্সির চোখ লাল হয়ে ওঠে। সেদিনও তুই আমার সঙ্গে বেয়াদবি করেছিলি, আজও করলি। তোর নাম কি? কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া? ঠিক করে বল, কাকতাড়ুয়া। বলতে বলতে হেসে গড়িয়ে পড়ে, তারপর সুর করে বলতে থাকে, লোহার টুপি মানুষ খায়, মানুষ খায়। আহাদ মুন্সি চেঁচিয়ে ওঠে, পাগল না ছাই, আজ তো বদমাস একটা, এই ওকে কাকতাড়ুয়া বানিয়ে রাখ। আহাদ মুন্সির সঙ্গে তিনজন রাজাকার ছিল, ওরা খুব মজা পায়। শক্ত করে দুহাত চেপে ধরে দু চারটে ঝাঁকুনি দিয়ে বলে, আর বদমাশি করবি তো জানে মেরে ফেলবো। ঘুঘু দেখেছো কিন্তু ফাঁদ দেখোনি চাঁদ। ওরা ওকে কাকতাড়ুয়া বানানোর উৎসবে মেতে ওঠে। হাত ধরে টেনে নিয়ে যেতে চায় মাঠের মাঝখানে। ও এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমি তো হেঁটে যেতে পারি, ভয় পেয়ে আমি পালাই না। ইস, বড় বড় কথা বলবে না? বাপ মা ভাই বোন সব তো খেয়েছো, খবরদার বাজে কথা বলবে না। ইস, নবাব নবাব হয়েছে, মারবো এক থাপ্পড়। মারো না, মেরেই ফেলো, লোকে জানুক যে আমি স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছি। কি বললি? যা বলেছি তা তো দোকান দিয়ে শুনেছই, আবার কি? তখন একজন ওর গালে ঠাস করে চড় মারে, রুখে দাঁড়িয়ে বলে, আমি শোধ নিতে জানি। আবার কথা? দুজনে ওর হাত দুহাত চেপে ধরে, অন্যজন পা ধরে চ্যাংদোলা করে নেয়। ও বলে, তিনজনে মিলে একজনকে মারছো, লজ্জা করে না? লজ্জা কিসের? মেরে ভূত করে ফেলবো, তখন বুঝবি। আর ছেড়ে দিলাম, বাপ মা মরা ছেলে বলে রেহাই পেলি। ওরা ওকে মাঠের মাঝখানে এনে ধাপ করে ফেলে দেয়। ও নড়ে চড়ে না, উঠে দাঁড়ায় না, চিত হয়ে শুয়ে থাকে, চোখ বোজা। ওরা মাঠের মাঝখানে একটা বাঁশ পুঁতে বাঁশের সঙ্গে শরীরটা বাঁধে, আর একটা বাঁশের উপর রাখে ওর ডান হাত, অন্যটিতে বাঁ হাত। ওর গায়ের জামাটা বেঁধে দেয় মাথায়। তারপর রান্নাঘর থেকে হাড়ির নিচের কালি এনে মুখে লাগায়, বুক পিঠু আঁকাবাঁকা রেখায় ভরিয়ে দেয়। তারপর হি হি করে হাসতে হাসতে তিনজন রাজাকার চলে গেল। ওর চোখ জ্বলে ওঠে। কাঠফাটা রোদের দারুণ গরমে সেপাইগুলো দেখতে পায় ও জ্বলে ওঠা চোখ, কিন্তু ওরা সে চোখের ভাষা বুঝতে পারে না। ভাবে, রোদে ছেলেটার খুব কষ্ট হচ্ছে। তাছাড়া একটু আগে ওর দেওয়া পেয়ারা খেয়ে ওদের খুব মায়া হয়েছে। ওরা ওর নতুন ভঙ্গি দেখে। এভাবে কাউকে শাস্তি দেওয়া যায়, এটা ওদের ধারণায় নেই। ওরা জানে গুলি করতে, জানে যে বেয়নাট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলতে। তাই শাস্তির এই নতুন ঢংটায় ওরা মজাই পায়। অনেকক্ষণ ধরে ওকে দেখে, পেয়ারা খাওয়ার কৃতজ্ঞতায় ও শাস্তি মওকুফ করে দেওয়ার কথা ওদের মনেই আসে না। ছেলেটির ভাষায়, লোহার টুপি ওদের মগজ খেয়েছে। সন্ধ্যার সময় ওরা ছেলেটির বাঁধন খুলে দিয়ে বলে, ভাগ হ্যাফে। ও ভাগে না। ওরা যেভাবে ভাগতে বলেছে, তার মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পেরিয়ে যেতে হবে ক্যাম্পের সামনের মাঠটি, সেটাও করতে পারবে না। মনে মনে প্রতিজ্ঞা করে এখানে ওকে আবার ফিরে আসতে হবে। ও খুব শান্ত পায়ে হেঁটে মাঠটা পার হয়। হাঁটতে কষ্ট হয়, মাথা ঝিমঝিম করে, কিন্তু শরীরের কষ্টটা তেমন নয়। ভেতরে সুখের পুঁটি মাছ রূপালী ঝিলিক তুলে সাঁতরায়। কতদিন আগে জেলেদের নৌকায় মাছ ধরতে গেলে জাল ভরা রূপালী পুঁটি দেখে ওর এমন আনন্দ হয়েছিল। কি আশ্চর্য, কোনো কোনো দৃশ্য কখনো মুছে যায় না। কোনো কোনো দৃশ্য অন্য আরেকটি ঘটনা রেশ ধরে হুবহু তেমন আনন্দ বা দুঃখ তৈরি করে। ও বুঝে যায় আজ রাতে ওর পোড়া ঘরে একটা মশাল তৈরি হবে, সেটি পুড়িয়ে দেবে আহাদ মুন্সির নতুন তোলা ছড়ের ঘর। পরদিন সকালে
সেই 3 রাজাকার যখন ওকে খুঁজতে আসে, দেখতে পায় প্রবল জ্বলে ও কোকাচ্ছে, মা মা বলে চিৎকার করছে, পানি খেতে চাইছে, খড়ের বিছানায় গড়াচ্ছে বলে খড়ের কুটো লেগে যাচ্ছে ওর গায়ে, ওকে ভয়ানক জীবের মতো লাগছে। কিম্ভূত কিমাকার, ওর পাশে কেউ নেই। নেড়ে কুকুরটা মাচানের নিচে চিত হয়ে শুয়ে আছে, চারদিকে শুনশান। ওদের ভয় করে, ওরা ওকে ডাকতে সাহস পায় না, ভাবে ওকে ডাকলে ওর ভূতটা ওদের কাঁধে লাফিয়ে চড়বে, মেরেও ফেলতে পারে না ওদের। ওরা দ্রুত পায়ে পালিয়ে যায়। একজন বলে, ছেলেটি শুধু পাগল নয়, আজ ওকে একদম ভূতের মতো লাগছে, কালি মাখানো মুখটা দেখে আমার গা ছমছম করছিল। ঠিক বলেছিস, আমারও ভয় করছিল। তাছাড়া ছেলেটা কেমন করে যে কথা বলে, শুনলে গা হিম হয়ে যায়, আমার গায়ে কাঁপুনি ওঠে। ওই ভূতটার তো জ্বর, তাহলে চেয়ারম্যানের বাড়িতে আগুন দিল কে? আরেকজন রাজাকারের প্রশ্ন। ওর চেহারায় ভয়ের চিহ্ন, 3 জনে ভয়ে কাবু হয়ে গেছে। অন্যজন বলে, রাতের বেলা নিশ্চয়ই মুক্তি বাহিনীর কেউ আসে। আমি এখন বুঝে গেছি, আমাদের আরো জোরদার ব্যবস্থা নিতে হবে। ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। আমরা আরো সতর্ক না হলে মুক্তি বাহিনী আমাদের মেরে ফেলবে। দিন দিন ওদের দাপট বাড়ছে। আমার মনে হয় বুধারও মুক্তি বাহিনীর সঙ্গে যোগ আছে। আরে ধুর, ওইটুকু ছেলেকে কে পাত্তা দেবে? ও কি বন্দুক চালাতে জানে, নাকি গ্রেনেডের পিন খুলতে শিখেছে? শুনলি না সেদিন কি আমি শহীদ হওয়ার কথা বললো? বাপ মা নাই তো এর জন্য মরণে ভয় নাই, পাগল। আমার মনে হয় না ছেলেটা অত পাগল। জ্বর হয়েছে, পাশে তো কেউ নাই। দেখিস আজ রাতে ওটা মরবে, জ্যান্ত থাকতেই তো ও ভূত হয়েছে। ঠিক বলেছিস। 3 জনে হাঁ করে হাসতে হাসতে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। দুদিন পর গভীর রাতে একজন ওকে ফিসফিসিয়ে ডাকে, যুদ্ধ, ও যুদ্ধ, জয় বাংলা, বঙ্গবন্ধু। ও চমকে উঠে বসে। এত নামে ওকে ডাকলে ওর সব দুঃখ ধুয়ে যায়। যে নদী দিয়ে মুক্তিযোদ্ধাদের নৌকো দ্রুত বেগে চলে যায়, সেই নদীটা এমন একটা নামের নদী হয়। নদীর নাম যমুনা, করতোয়া না পদ্মা, সেটাও ভাবতে চায় না। ভাবে নদীর নাম জয় বাংলা বা বঙ্গবন্ধু হলে ক্ষতি কি? ও 2 লাফে উঠে বাইরে আসে। কেমন আছিস মানিক রতন? ভালো। শাহাবুদ্দিন ভাই, তুমি কেমন আছো? তোর জ্বর ভালো হয়েছে রে? ও হেসে ওঠে, ওটা তো ভাল্লুকের জ্বর, যায় আর আসে। যুদ্ধের সময় কি জ্বরের কথা এত ভাবলে চলে? না না, ভাবতে হবে, সুস্থ না থাকলে যুদ্ধ করবে কিভাবে? শরীরের তো শক্তি চাই, ঠিক বলিনি? বলেছো তুমি ছবি আঁকার মানুষ, তুমি তো ঠিকই বলবে। সেদিন তোর খুব কষ্ট হয়েছিল না রে? যুদ্ধ করতে তোমাদের কি কষ্ট হয়? না তো, কষ্ট হবে কেন? তাহলে আমার কষ্ট হবে কেন? সাবাস। এবার কি করতে হয় বলো? শুনেছি ওরা একটা বাংকার করবে, ক্যাম্পে বাংকার করে ফেললে ওদের হারিয়ে দেওয়া কঠিন হবে। তার আগেই ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে, এই তো? হ্যাঁ, আমি একটা মাইন নিয়ে এসেছি। যেদিন বাংকারটা বানাবে সেদিন তোকে মাটি কাটার দলের সঙ্গে কাজ করতে হবে। কাজ শেষ হলে যেভাবে হোক এই মাইনটা মাটির নিচে রেখে আসতে হবে, পারবি তো? এ আর এমন কি কঠিন কাজ, খুব পারবো। সাবধান। হি হি করে হেসে গড়িয়ে পড়ে ও। হাসছিস যে? হাসবো না তো কি, তোমার কথা শুনে তো হাসি পায়। তুই কি জানিস সাবধানে থাকাটা মুক্তিযুদ্ধের কৌশল? জানি। আচ্ছা, বলো তো ওরা বাংকার করবে কেন? ওরা বুঝতে পেরেছে যে নদী পথে এসে আমরা আক্রমণ করতে পারি, তা এমন সতর্ক ব্যবস্থা। ও আবার হেসে গড়িয়ে পড়ে, হাসতে হাসতে ওর পেটে খিল ধরে। ও হাসির শব্দে শাহাবুদ্দিন ভয় পায়, মনে হয় ছেলেটা বেশি সাহস করেছে। শাহাবুদ্দিন তখনই সিদ্ধান্ত নেয় যে দেশ স্বাধীন হলেও ছেলেটির একটা ছবি আঁকবে। না একটি নয়, অনেকগুলি যুদ্ধরত ছেলেটির নানা ভঙ্গির ছবি। যুদ্ধ, এমন করে হাসিস না রে। তুমি আমাকে হাসতে মানা করো না, তুমি চলে গেলে আমি একাই হাসবো। না, একা একা হাসিস না, তুই আমার সামনে বসে হাসবি। আমি তোর একটি ছবি আঁকবো, সাহসী ছেলের ছবি। তুমি আর এখানে বেশিক্ষণ থেকো না শাহাবুদ্দিন ভাই। শোন, পরদিন সন্ধ্যায় আমি নৌকো নিয়ে তৈরি থাকবো। ক্যাম্পটা যখন মাইন ফেটে হাউইবাজির মতো ছিটকে উঠবে, তখন আমরা নদীপথে সরে পড়বো। ছেলেটি আবার হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভারী মজার খেলা, যাই রে জয় বাংলা। এসো, সাবধান, আবার দেখা হবে। শাহাবুদ্দিন অন্ধকারে মিলিয়ে যায়। ছেলেটি মাচার উপর গালে হাত দিয়ে বসে থাকে। বাকি রাত ওর আর ঘুম আসে না। পরদিন ও ক্যাম্পে যাওয়ার পথের ধারে বসে থাকে, কখন মাটি মাটি কাটার দল আসবে। ও ঘোরাফেরা করে, ফড়িং ধরে, ঘাসের কচি ডাটা চিবোয়, ডোবা থেকে পানি তুলে খায়, কিন্তু সেদিন মাটি কাটার দল আর আসে না। দুপুরের পর রোদ কমে গেলে গুটি গুটি পায়ে মিঠুদের বাড়িতে হাজির হয়। রান্নাঘরের বারান্দায় পা গুটিয়ে বসে বলে, খালা আমার খিদে পেয়েছে, সারাদিন খাইনি। তোকে কত বলি রোজ এসে ভাত খেয়ে যাবি, কেন যে তুই আসিস না? আমার সামনে বসে তোকে ভাত খেতে দেখলে আমার কষ্ট কমে যায়, বুকের শূন্যটা জায়গাটা ভরে ওঠে, মনে হয় এই বুঝি দেশটা স্বাধীন হলো।
ও মৃদু হাসে। মিঠুর মা ওকে শানকি ভরা ভাত দেয়, সঙ্গে বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি। ওহ কি মজা, কি আনন্দ! ও হাপুস হুপুস খায়। মিঠুর মা দেখতে পায় ওর চোখে তারার আলোর ফুলকি, বলে, ছন্ন ছাড়া, আমার মধুকে তো পাকিস্তানিরা মেরে ফেললো। মিঠু ও বাড়ি ছেড়েছে, মেয়েটা শ্বশুর বাড়িতে থাকে। তোকে পেলে তোর খালু আর আমি দুঃখ ভুলবো। এখন থেকে তোকে আমি মধু বলে ডাকবো, কেমন? ও একটুক্ষণ চুপ করে থেকে বলে, শুধু মধু না, শহীদ মধু। শহীদ মধু? ও আবার মধুরে? বলে মিঠুর মা কাঁদতে শুরু করে। এ শুধু কান্না নয়, একে বলে গগন বিদারী চিৎকার। যাদের ছেলেরা শহীদ হয়, এ চিৎকার শুধু তাদের বুক ফুটো করে বেরিয়ে আসে, আর কারো কণ্ঠ এমন ধ্বনি ওঠাতে পারে না। ওর আর ভাত খাওয়া হয় না। ও থালা নিয়ে উঠে আসে, ঘরের পেছনে এসে ভাতগুলো ছিটিয়ে দেয়। কাকেরা উড়ে আসে, ভাতের দানা তুলে নিতে থাকে ঠোঁটে। ওর নিজেকে বলে, কি সুন্দর দৃশ্য! কাকেরা ভাত খেলে শহীদের মায়েদের বুক জুড়ায়। দেশ থেকে বর্গি পালায়, শহীদের মায়েরা কাকেদের ডানায় ভর করে উড়াল দিতে থাকে স্বাধীনতার খবর হাটে ঘাটে বাটে পৌঁছে দেওয়ার জন্য। ও আবারও বলে, কি সুন্দর দৃশ্য! যখন ও পুকুরের ঘাটে বসে শানকিটা ধুয়ে নেয়, তখন বুঝতে পারে খালার কান্না থেমেছে এবং খালা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিচ্ছে। ও পুকুর ঘাট থেকে ফিরে এসে আস্তে করে বলে, যাই খালা, তুই আবার কবে আসবি? জানি না, অনেক কাজ। রোজ রোজ এসে ভাতটা তো খেয়ে যেতে পারিস। অনেক কাজ, আচ্ছা। বিড়বিড় করে বলে ও ঘাড় কাত করে। মিঠুর মা জানে ও আসবে না। তার বুক ভারী হয়ে ওঠে, চিৎকার করে কাঁদতে থাকে যেন কিছুক্ষণ আগে মিলিটারির ব্রাশ ফায়ারে নিহত হয়েছে মধু। গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়াটা লাশটা আনা হয়েছে ওর মায়ের সামনে। মায়েরাই তো এমন, বুক উজাড় করে কাঁদে। সে কান্নায় পাখি গাছের ডালে বসে ডাকতে ভুলে যায়, স্তব্ধ হয়ে থাকে ঘাস ফড়িং, নিভে যায় জোছনার আলো। মায়েদের কান্না সইতে পারে না কেউ। ভাবতে ভাবতে ওর চোখ ভিজে ওঠে। পথে দেখা হয় কুন্তির সঙ্গে। ও একগাদা শাপলা তুলে বাড়ি যাচ্ছে। বুধাকে দেখে চকচক করে ওঠে ওর দৃষ্টি। বলে, কতদিন তুমি আমাদের বাড়িতে আসো না বুধা ভাই? সময় পাই না রে, অনেক কাজ। কি এত কাজ? আমাকে দেখতে তোমার ইচ্ছে হয় না? আমার ভীষণ ইচ্ছে হয় তোমাকে দেখার। কতদিন বাজারে গেলাম কিন্তু তোমার দেখা পেলাম না। আমার অনেক কাজ কুন্তি। কুন্তি শক্ত কণ্ঠে বলে, আমি জানি তোমার অনেক কাজ। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করবি? না তো কি, করবই তো। তুমি শুধু বলবে আমাকে কি করতে হবে। চল, বাবা মায়ের কবরটা দেখে আসি। চলো। তুমি তো জানো না যে আমি চাচা চাচির কবর পরিষ্কার করে রাখি, ঘাস সাফ করি, শুকনো পাতা উঠিয়ে ফেলে দিই। আমি প্রতিটি কবরের মাথায় একটি করে গাছ লাগিয়েছি। তুই এত কিছু করিস কুন্তি? করি তো। কেন করিস? তুমি তাহলে খুশি থাকবে এজন্য। কুন্তি, কুন্তির দু চোখে ঝিলিক। বুধা ওর হাত জড়িয়ে ধরে। তারপর ওর হাত ধরে বাবা মায়ের কবরের কাছে আসে। দেখতে পায় কুন্তি আকন্দ, ভাট ফুল, ধুতরা এসব গাছ লাগিয়েছে কবরের মাথায়। কি সুন্দর দেখাচ্ছে কবরগুলো। ও মায়ের কবরের সামনে বসে বলে, মা, তুমি আমাকে দোয়া করো। তোমার ছেলের মাথায় অনেক কাজ, সামনে অনেক কাজ করতে হবে। যদি তোমার সঙ্গে এখানে বসে আর কথা বলতে না পারি। কুন্তি গলা উঁচু করে বলে, এসব কি কথা বলছো বুদা ভাই? তুমি কোথায় যাবে? যাব না, যেতে পারি। কোথায়? আকাশে। আকাশে কেন? যদি ওই সৈনিকগুলো আমাকে মেরে ফেলে, যদি ওদের গুলিতে আমার বুক ফুটো হয়ে যায়। ও আল্লাহ রে! কুন্তি চিৎকার করে কাঁদতে শুরু করে। কাঁদিস না, থাম। আমি জানি, আমি তো জানি তুই ছাড়া আমার আর আপন কেউ নাই। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। কুন্তি কান্না থামিয়ে অবাক হয়ে বলে, ছাই হয়। বুধার মাথায় চাটি মেরে আবার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ায়, বলে, তোমার ছেলে যেন তার আনন্দের দিনগুলো ফিরে পায় বাবা, যেন যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে। বাবা, তুমি আমাকে দোয়া করো যেন সাহস না হারায়। হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে বুধা। অবাক হয় কুন্তি, ওকে কখনো কাঁদতে দেখেনি। আজ কি হলো? বুধার কান্না থামলে কুন্তি চোখ গরম করে বলে, তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ? কাঁদছো কেন? বুধা লজ্জা পেয়ে চুপ করে থাকে। কুন্তি তীব্র ভাষায় বলে, মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না। যুদ্ধ করলে মরতে তো হবেই। কুন্তি, তুই একটা খুব ভালো মেয়ে। এই যে শাপলা তুলে এনেছি কেন জানো? খিদের হাত থেকে বাঁচার জন্য। খিদে না মরণ, যুদ্ধ ছাড়াও মরণ থাকে। ছেলেটি অবাক হয়, কুন্তির আজ হলো কি? কুন্তি যেন ধাম করে বড় হয়ে গেল। এক রাতে বড় হওয়ার মতো জাদুর খেলা। যাই বাড়িতে, মাকে এগুলো দিলে মা রাঁধবে, তবেই না আমাদের খাওয়া হবে। তুমি অনেকদিন আমাদের বাড়িতে যাওনি, আজ চলো।
হ্যাঁ চল চাচিকে দেখে আসি। ও কুন্তির হাত ধরে হাঁটতে থাকে। পরদিনও দেখতে পায় মাটির কাটার দল ঝুড়ি আর কোদাল নিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছে। ও এক দৌড়ে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। ফজু চাচা, আমি আপনাদের সঙ্গে মাটি কাটবো। পারবি? ওই তো শরীর, তোর গায়ে কি বল আছে। যা ভাগ। কাজ না করলে খাবো কি? আমার খিদে পায় না। আমার কি কেউ আছে? ও ফুপিয়ে কেঁদে ওঠে, কান্নার এমন ধ্বনি তোলে যে অন্যরা থমকে যায়। হয়েছে হয়েছে, কাঁদতে হবে না। সবাই মিলে ওকে সান্ত্বনা দেয়। আয় আমাদের সঙ্গে। দলে থাকলে আহাদ মুন্সি তোকে না করতে পারবে না। ও দলে মিশে যায়, গামছায় পেঁচিয়ে মাইনটা কোমরের সঙ্গে বেঁধে নিয়েছে। গায়ে ঢোলা জামা, বোঝাই যায় না যে ভেতরে কিছু আছে। বাংকার কাটার শুরু হয়েছে, সবাই ব্যস্ত। কোদালের কোপে উঠে আসছে মাটির ঢেলা। আহাদ মুন্সির ছেলে মতিউর কাজের তদারকি করছে। লোকজনকে ধমকি ধামকি দিয়ে অস্থির করে তুলেছে। বুধাকে দলে নেওয়ার জন্য ফজু মিয়াকে বকাবকি করে, কিন্তু একটু পরে কাজে ওর আগ্রহ দেখে খুশি হয়। দৌড়ে দৌড়ে মাটি ভরা ঝুড়ি নিয়ে ও পূব দিকে ফেলে আসতে যায়। মাটি ঢেলে খালি ঝুড়ি নিয়ে আবার দাঁড়ায় ফজু মিয়ার সামনে। ওর এমন চটপটে কাজের ভঙ্গি দেখে মতিউর মনে মনে প্রশংসা না করে পারে না। ভাবে, মা বাবা মরে গিয়ে ছেলেটা বকে গেছে, নইলে একটা কিছু হতে পারতো। দুপুর পর্যন্ত কাজের অগ্রগতি দেখে ও খুশি মনে ভাত খেতে বাড়ি যায়। বিকেলের মধ্যে বাংকারের কাজ শেষ, সবাই খুশি। সন্ধ্যের আগে বাড়ি ফিরতে পারবে। ফজু মিয়া মুখ হাত ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে ভাবে, যা দিনকাল পড়েছে, সন্ধ্যের পর বাড়ির বাইরে কি থাকা যায়? ঠুস করে একটা গুলি এসে যে বুক ফুটো করে দেবে। এই শুয়োরের বাচ্চারা তো পাখির মতো মানুষ মারে। সেই মুহূর্তে ছেলেটি ফজু মিয়াকে বলে, চাচা, আমি একবার ভেতরটা দেখে আসি। বাংকার কেমন এ তো আর এই জীবনে দেখা হবে না। যাবি তো যা, ভেতরে ঢুকে দেখে আয়, কিন্তু সাবধান, সন্ধ্যার আগে বাড়ি ফিরবো আমরা। ফজু মিয়ার কাছ থেকে বাড়ি ফেরার কথা কে শুনতে চায়? ওর পায়ে ক্ষিপ্র গতি। মুহূর্তের মধ্যে বাংকারে ঢুকে দু হাতে কাঁচা মাটি সরিয়ে পুঁতে ফেলে মাইনটা। তারপর শেষ বাজাতে বাজাতে উঠে আসে। ফজু মিয়া জিজ্ঞেস করে, কিরে, কেমন হয়েছে? দারুণ। ঢুকলে আর উঠতে মন চায় না। দেখো সেপাইগুলো ওটার ভেতর থেকে আর উঠতে চাইবে না। ফজু মিয়া হাসতে হাসতে ওর পিঠ চাপড়ে দিয়ে বলে, পাগল। ছেলেটি চোখ নাচিয়ে বলে, রাতের বেলা ওরা বাংকারে শুয়ে হাউইবাজি দেখবে। আহারে, আমি যদি এই বাংকারে থাকতে পারতাম। ফজু মিয়া ওকে এক পাশে টেনে ফিসফিসিয়ে বলে, আল্লাহ মাফ করুক, এখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়। এটা হলো ওদের কবর। ও ফজু মিয়ার পা ধরে সালাম করে ভো দৌড় দেয়। কেন সালাম করলো, কেন দৌড়াচ্ছে, ফজু মিয়া বুঝতে পারে না। বোঝে বেলা পড়ে আসবে, ওকে বাড়ি ফিরতে হবে। ছেলেটি দৌড়তে দৌড়তে নদীর ধারে আসে। সন্ধ্যার আধার হয়েছে। ঝোপের ধারে লুকিয়ে থাকা শাহাবুদ্দিনের কাছে পৌঁছে যায় ও। শাহাবুদ্দিন ওকে জড়িয়ে ধরে, তোর জন্য উৎকণ্ঠায় আমি প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। মুক্তিযুদ্ধ পুঁতে রেখে এসেছি, কোনো ভুল হয়নি। এখন শব্দটা শোনার জন্য বসে থাকবো। সাবাস ছেলে, নে মুড়ি খা। দুজনে মিলে গুড় মুড়ি খায়। পেট ভরলে আজলা ভরা নদীর পানিতে তিয়াস মেটায়। শাহাবুদ্দিন বলে, বাংকারকে সহজ করলে কি হয় বলতো? বাকার। আর একটু ছোট করলে বকার। আর একটু ছোট, বকর। এবার মাঝখানের অক্ষরটাকে সামনে নিয়ে আয়, কবর। ও উত্তেজিত হয়ে বলে, বকর বকর, কবর কবর। শাহাবুদ্দিন ভাই, ওদের কবর। সেই মুহূর্তে কয়েকজন সেপাই বাংকারে পজিশন নেওয়ার জন্য ঢুকলে পায়ের চাপে বিস্ফোরিত হয়ে হয় মাইন। প্রচন্ড শব্দে ছড়িয়ে পড়ে গায়ে, সেই সঙ্গে আর্তচিৎকার। শাহাবুদ্দিন ছেলেটির হাত ধরে লাফিয়ে নৌকায় ওঠে। ক্যাম্পের উল্টো দিকে ছুটে যায় নৌকো। দক্ষ মাঝি এক টানে অনেক দূরে চলে আসে। সন্ধ্যার অন্ধকার, চারিদিকে আকাশে ফুটফুটি তারা। ছেলেটি নৌকোর পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে। দুহাত দুদিকে লম্বা করে মেলে দিয়েছে। কখন যে গায়ের জামাটি খুলে মাথায় বেঁধেছে শাহাবুদ্দিন তা খেয়াল করেনি। ঠিক কাকতাড়ুয়া সেজে থাকার ভঙ্গিতে শুয়ে আছে। শাহাবুদ্দিন যখন বুঝতে পেরেছে যে ওরা বিপদসীমা পার হয়ে এসেছে, তখন থেকেই ওর ভীষণ গান গাইতে ইচ্ছে করছিল। মনে মনে সুর ভাজে। গলা খুলে গাইবার আগেই ছেলেটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় ও। চোখের পলক পড়ে না। চারিদিকের মাঠ, বাড়ি, ধান ক্ষেত, নদী, আকাশ, গাছগাছালি জুড়ে ছেলেটি এক আশ্চর্য বীর কাকতাড়ুয়া। রুখে দিচ্ছে শত্রুর গতি, বুকের ভেতর ধরে রেখেছে মুক্তিযুদ্ধ। অনুশীলনী করে ফেলো এবং কমেন্ট করো।